কথা সাহিত্যের আরেকটি আসরে সবাইকে স্বাগত। আজকে শুরু করতে যাচ্ছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চলে যায় বসন্তের দিন। হিমু, আমি মহা বিপদে পড়েছি, তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর। বিনিময়ে যা চাইবি তাই দেব। আমার অতি গুণধর পুত্র মনে হয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে, ভাড়া খাটা টাইপ একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। মুখে অবশ্যই এখনো কিছু বলছে না, আমি গন্ধে গন্ধে বুঝে ফেলেছি। আমার ঘুম হারাম হয়ে গেছে। মেয়েটার নাম ফুলফুলিয়া। যে মেয়ের নাম ফুলফুলিয়া সে কেমন মেয়ে বুঝতেই তো পারছিস। ঘটনা এখানেই শেষ না। ওই হারামজাদি মেয়ের বাবা কি করে জানিস? সে হারমোনিয়াম বাদক। যাত্রা দলে হারমোনিয়াম আর কিনা সব কি বাজায়। তুই চিন্তা করে দেখ, ছেলের বাবা ক্যাবিনেট সেক্রেটারি আর শ্বশুর হারমোনিয়াম বাদক। হিমু, যেভাবেই হোক জহিরকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে। ওই হারামজাদিকে দূরে কোথাও বিয়ে দিয়ে বিদায় করার ব্যবস্থা কর। যাবতীয় খরচ আমি দেব, প্রয়োজনে হারামজাদিকে গয়নাও কিনে দেব। তো দোহাই লাগে, ঘটনা কাউকে বলবি না। চিঠি পাওয়া মাত্রই আমার কাছে চলে আসবি, দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। তোর খালু সাহেব এখনো কিছু জানে না, তাকে ইচ্ছে করে কিছু জানায়নি। এত বড় শখ সে নিতে পারবে না, ধুম করে অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। একবার অ্যাটাক হয়েছে, দ্বিতীয়বার হলে আর দেখতে হবে না। হিমু, তুই আমাকে বাছা। ইতি তোর মাজেদা খালা। এক পৃষ্ঠা চিঠি, চিঠির সঙ্গে 500 টাকা চকচকে একটা নোট স্টেপেল করা। এটা হলো মাজেদা খালার স্টাইল। তিনি কাউকে চিঠি দিয়েছেন, সঙ্গে টাকা স্টেপেল করা নেই এমন কখনো হয়নি। চিঠির সঙ্গে টাকা দেওয়ার পেছনে একটা গল্প আছে। খুব ছোটোবেলায় মাজেদা খালার বড় মামা তাকে একটা চিঠি দিয়েছিলেন। চিঠির সঙ্গে ছিল একটা চকচকে 10 টাকার নোট। জীবনের প্রথম চিঠি, সেই সঙ্গে টাকা। খালার মাথার ভিতরে ব্যাপারটা ঢুকে গেল। তখন থেকেই তিনি ঠিক করেছেন, যখনই কাউকে চিঠি লিখবেন সঙ্গে টাকা থাকবে। শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না। মাজেদা খালা ব্যতিক্রম, তিনি এখনও প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন। শুরুতে 10 টাকা 20 টাকা দিতেন। অবশ্যই পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাকার পরিমাণ বেড়েছে, এখন চিঠি প্রতি 500 টাকা। মাজেদা খালার চিঠিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই। দূরে দেখলেই যারা সাপ মনে করে, তিনি তাদের চেয়ে 2 ডিগ্রি উপরে। যে কোনো লম্বা সাইজের জিনিস দেখলেই তিনি সাপ মনে করেন। কাছে গিয়ে দেখবেনও না সাপ কিনা, দূর থেকে চিৎকার চেঁচামেচি, ওমা গো দোতলায় সাপ এলো কীভাবে। আমি নিশ্চিত জহিরের নিয়ে তিনি যে মহা দুশ্চিন্তায় পড়েছেন, জহিরকে নিয়ে তিনি যে মহা দুশ্চিন্তায় পড়েছেন তা পুরোপুরি অর্থহীন। জহির অতি ভালো ছেলে, সে যে কত ভালো তা একটা অতি ব্যবহার করে বোঝানো যাবে না। খুব কম করে হলেও 3টে অতি ব্যবহার করতে হবে। অতি 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 ভালো ছেলে, যে ফিজিক্সে অনার্সে পড়ছে, দুর্দান্ত ছাত্র, পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারারের চাকরি পেয়ে যাবে। কিন্তু তার জীবনের স্বপ্ন সে একটা কফির দোকান দেবে, আধুনিক কফি শপ। জীবন কাটাবে কফি বিক্রি করে, কারণ কফির গন্ধ তার ভালো লাগে। কফি হাউজে লোকজন আনন্দ করে কফি খেতে খেতে গল্প করে, এই দৃশ্য দেখতে ভালো লাগে এবং তার নিজেরও কফি খেতে ভালো লাগে। সে কফি হাউজের নামও ঠিক করে রেখেছে, শুধুই কফিতা। জহিরের ধারণা ফ এবং ব খুব কাছাকাছি। শুধুই কফিতা আসলেই শুধুই কফিতা। নিতান্ত ভালো মানুষ টাইপ লোকজনের মাথাতেই এই রকম আইডিয়া আসে। জহির সরল ধরনের ভালো মানুষ। পৃথিবীতে বক্ষ ধরনের ভালো মানুষও আছে। বক্ষ ভালো মানুষটা ভালো, তবে তাদের চিন্তাভাবনা বক্ষ। জহির সেরকম না। ফুলফুলিয়া নামের কোনো মেয়ের সঙ্গে তার যদি ভাব হয়ে থাকে, জহিরের ভালো মানুষের জন্যই হয়েছে। একজন ভালো মানুষ অন্য একজন ভালো মানুষকে খুঁজে বের করে, একটা চোর খুঁজে বের করে আরেক চোরকে। ফুলফুলিয়ার সঙ্গে পরিচয় হলে দেখা যাবে সে চমৎকার একটি মেয়ে। জহিরের শুধুই কফিতা কফি শপে কফি বানানোর জন্য ছটপট করছে। কাস্টমারকে নিজে ছুটে গিয়ে কফি দিচ্ছে, আদুরি গলায় বলছে, কফি কেমন হয়েছে খেয়ে বলুন তো। ভালো হলে কিন্তু আরেক মগ খেতে হবে। মাজেদা খালার দুশ্চিন্তা দূর করার জন্য না, ফুলফুলিয়ার ব্যাপারে কৌতূহল হয়েই খালার ধানমন্ডি বাসে গেলাম। খালু সাহেব আমাকে দেখে প্রথমত কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলেন যেন চিনতেই পারছে না। তারপর শুকনো গলায় বললেন, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, আপনাদের দেখতে এসেছি। খালু সাহেব ওহ বলে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে মুখ ঢেকে ফেললেন। খালু সাহেব আমাকে সহ্য করতে পারেন না। মাজেদা খালা আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিস ফিস করে বললেন, তোর খালুর সামনে ওসব প্রসঙ্গ তুলবি না। আমি বললাম, ওকে। খালা বললেন, জহিরের কাছ থেকে কায়দা করে ব্যাপারটা আগে জেনে নে। আমি যে ঘটনা জানি এটা যেন জহির টের না পায়।
আমি আবার বললাম ওকে। খালা বিরক্ত গলায় বললেন, ওকে ওকে করিস না তো, তোকে দেখে মনে হচ্ছে তুই ব্যাপারটা হাসি তামাশা হিসেবে নিচ্ছিস। মোটেও হাসি তামাশা না। অবশ্যই হাসি তামাশা না। জহির কোথায়? এক্ষুনি সাঁড়াশি দিয়ে জহিরের পেট থেকে সব কথা বের করে ফেলব। শুরু হবে সাঁড়াশি আক্রমণ। খালা বললেন, আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি। আমি বললাম, কথা বের করে তোমাকে দিয়ে যাই, থাকার দরকার কি? থাকলে সমস্যা কি? বড়লোকের বাড়িতে আমার ঘুম হয় না খালা। কমিউনিস্টদের মতো কথা বলবি না। তুই কমিউনিস্ট না, তুই হিমু। তোকে যেখানে ঘুমোতে বলা হবে তুই সেখানেই ঘুমাবি। রাতে কি খাবি? যা খাওয়াবে তাই খাবো। নতুন একটি বাবুচি রেখেছি, খুব ভালো মোগলাই রাঁধে। তোর কপাল খারাপ, বাবুচি ছুটিতে আছে। অসুবিধা নেই, পোলাও খা। পোলাও আর ঝাল মুরগির ঝোল হবে না। ফ্রিজে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভেজে দিতে বলবো। আচ্ছা। গ্রামের বাড়ি থেকে সরবাটা ঘি এনেছি, খেয়ে দেখ ঘি কাকে বলে। ঠিক আছে, খাবো সরবাটা কি। মাজাদা খালা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ঘরভর্তি খাবার, কেউ খায় না। খায় না কেন? তোর খালুর ডেসপেপসিয়া হয়েছে, কিছু হজম হয় না। পানি খেলেও নাকি টক ঢেকুর উঠে। আর জহিরের খাওয়া ছেড়ে দিয়েছে। গত 1 মাস ধরে শুধু ডাল ভাত খাচ্ছে। ওই দিন বলল শুকনো মরিচ আর রসুন পিষে ভর্তা বানিয়ে দিলে ভর্তা দিয়ে খাবে, আর কিছু খাবে না। বলো কি? খালা হতাশা গলায় বললেন, আমার দৃঢ় বিশ্বাস ফুলফুলিয়ে মেয়েটার সঙ্গে পরিচয় হবার পরই জহিরের ব্যাকনা করেছে। ওই মেয়ে যেহেতু শুকনো মরিচের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, এর বেশি কিছু খাবার মুরত নেই, কাজে জহিরকেও তাই খেতে হবে। তাহলে তো ঘটনা অনেক দূর গড়িয়েছে। তুমি চিন্তা করো না, আমি টেক কেয়ার করছি। হয় জহির এই স্ক্রুপ টাইট দিয়ে বের করব, নয়তো নাট খুলে স্ক্রুপ বের করে নিয়ে আসবো। তুই একটা কাজ করবি? অবশ্যই করব। কাজ করে ভাত খাবো, ফুড ফর ওয়ার্ক। একটা ডিজিটাল রেকর্ডার পকেটে করে নিয়ে যা। জহিরের সঙ্গে কথাবার্তা যা হবে রেকর্ড করে ফেলবি। মাহের ছেলের গোপন কথা রেকর্ড করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। মা ছেলের ভবিষ্যৎ দেখবে না? যে মাতারির সঙ্গে প্রেম করবে আমি আটকাবো না। তাহলে দাও তোমার ডিজিটাল রেকর্ডার। আসল কথা যখন শুরু হবে তখন কায়দা করে রেড বাটন পুশ করবি। 15 মিনিট রেকর্ড হবে। আমি গলা নামিয়ে বললাম, নিজেকে কেমন জানি স্পাই স্পাই লাগছে। খালু সাহেবের তো একটা লাইসেন্স করা পিস্তল আছে, পিস্তলটা দাও, পকেটে করে নিয়ে যাই। স্পাই যখন হয়েছি পুরোপুরি হয়ে, একটা ম্যাগনিফাই গ্লাস দাও। স্পাইদের সঙ্গে ম্যাগনিফাই গ্লাস থাকে। ফাজলামি করিস না হিমু, তোকে ফাজলামি করার জন্য ডাকিনি। তোর সব ভালো লাগে, ফাজলামিটা ভালো না। তুই তোর খালুর সঙ্গে গল্প কর, আমি ডিজিটাল রেকর্ডারটা রেডি করে দিই। ব্যাটারি আনতে হবে, ব্যাটারি নেই। আমি খালু সাহেবের রহমতুল্লাহ তালুকদারের সামনে বসে আছি। কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না। ডিজিটাল ভয়েসের রেকর্ডারের ব্যাটারি আসবে, যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে মিশনে যেতে হবে। খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি থেকে চোখ তুলছেন না। তিনি হাঁটুর উপর পা তুলে দিয়েছেন, পায়ের পাতা নাচছেন। পাশে বসে থাকা মানুষকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা সফল হচ্ছে না। আমি বরং তার কর্মকাণ্ডে মজা পাচ্ছি। আমি তাকিয়ে আছি টিভির দিকে। টিভিতে CNN চলছে, শব্দহীন টিভি। খালু সাহেব ইদানিং শব্দহীন টিভি দেখেন। হিমু। জি। খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি বন্ধ করে আমার দিকে তাকালেন। তার ভুরু কুচকে আছে, নাক খানিকটা কুঞ্চিত। গরম মারে ঝালপুরে ঘা হয়ে যাওয়া নেড়ি কুত্তার দিকে মানুষ এইভাবে তাকায়। কি করছ আজকাল? কিছু করছি না। কিছু করছি না ব্যাপারটা? কিছু করছি না বাক্যটা যেভাবে বললে তাতে মনে হচ্ছে কিছু না করাটা বড় মহৎ কাজ। খারাপ কিছু করাচ্ছে কিছু না করা তো অবশ্যই মহৎ। চুরি ডাকাতি তো? আমার সঙ্গে বাজে তর্ক করবে না। জি আচ্ছা। ব্যক্তিগতভাবে তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি অকর্মণ্য অলস মানুষ সারা জীবন অপছন্দ করেছি। অমিত্র করব বলে ধারণা। তুমি যদি কিছু মনে না করো অন্য কোথাও গিয়ে বসো। তুমি আমার পাশে বসে আছো বলেই পড়ায় মন দিতে পারছি না। কিছু মনে করছো না তো? জি না, কিছু মনে করছি না। আমি নিশ্চিত তুমি আমার কথায় হার্ড হয়েছো। তোমাকে হার্ড করার জন্য কথাগুলো বলিনি। আমার নিজের ছেলে জহির যদি তোমার মতো জীবনযাপন করতো, তাকেও আমি আমার পাশে বসতে দিতাম না। খালু সাহেব আবার ম্যাগাজিন পাঠে মন দিলেন। এই পরিস্থিতিতে নিঃশব্দে উঠে অন্য কোথাও সরে যাওয়া উচিত, সেটি করছি না। মানুষটাকে আরেকটু রাগিয়ে দিতে ইচ্ছে করছে। রেগে তিনি তেতো থাকবেন, কিন্তু ভদ্রতা ও রুচিবোধের কারণে আমার সঙ্গে কথা বলতে হবে। নিচু গলায় প্রায় হাসি মুখে এই দৃশ্যটি দেখতে ভালো লাগে। ভদ্রতা এবং রুচিবোধ থাকাই বিপদ আছে।
আমি এখন জহিরের ঘরে। জহির হাত পা সোজা করে বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। 1 বছর পর জহিরের সঙ্গে দেখা। মানুষের বয়স বাড়ে, এ ছেলের মনে হয় বয়স কমছে, চেহারার বালক বালক ভাব এসে গেছে। ঘুমন্ত জহিরকে দেখে মনে হচ্ছে তার স্কুলের ফাইনাল পরীক্ষা চলছে, সে রাত জেগে পড়ছে। মাঝখানে ক্লান্ত হয়ে কিছুক্ষণ শুয়েছিল, ভেবে রেখেছিল রেস্ট নিয়ে আবার পড়া শুরু করবে। রেস্ট নিতে নিতে ঘুম এসে গেছে। আমি ডাকলাম, এই জহির, এই। জহির স্প্রিং এর পুতুলের মতো উঠে বসলো। কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে রোবট টাইপ গলায় বলল, হিমু ভাইজান, কটা বাজে? আমি বললাম 8:30। জহির বলল, তোমার 9টার মধ্যে আসার কথা, তুমি 8:30টায় চলে এসেছো, আশ্চর্য তো। আমার 9টার মধ্যে আসার কথা নাকি? আমি তোমাকে কল দিয়েছি 7:05, তখন বলে দিয়েছি বাই নাইট তুমি যেন চলে আসো। মানুষ টাইমের পরে আসে, তুমি চলে এসেছো আগে। কিভাবে কল দিলি? অত্যাধিক উপায়ে কল দিয়েছি। ব্যাপারটা যে সত্যি সত্যি কাজ করবে বুঝতে পারিনি। আমার খুব অবাক লাগছে, মনে মনে আমাকে ডেকেছিস। কিভাবে ডেকেছিস শোনো। প্রথমে দরজা জানালা বন্ধ করেছি, তারপর বিছানায় শোবাসন করে শুয়েছি, হাত পা সোজা করে সরল রাখার মতো শোয়া, চোখ বন্ধ করে এক মনে বলেছি, হিমু ভাইজান, তুমি যেখানেই থাকো রাত 9টার মধ্যে চলে আসো। 50 বার মতো বলেছি। বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কথা না, আমার ঘুম এসে গেছে। টেলিপ্যাথিক উপায়ে তোমার কাছে মেসেজ চলে গেছে, তুমি চলে এসো। হাউ ওয়ান্ডারফুল! টেলিপ্যাথিক ডাকাডাকির বুদ্ধি কি তোর মাথাতে এসেছে নাকি কেউ দিয়েছে? জয়ের গলা নিচু করে বললেন, একটা মেয়ের কাছ থেকে এই বুদ্ধি পেয়েছি। এই মেয়ের বাসায় টেলিফোন নেই, ওর যখন কাউকে ডাকার দরকার পড়ে তখন এভাবে ডাকে, তাতে নাকি কাজ করে। মেয়েটার কথা আগেই বিশ্বাস করি না, এখন পুরোপুরি বিশ্বাস হচ্ছে। আমি বললাম, মেয়েটার নাম কি ফুলফুলিয়া? বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর জহির প্রায় তোতলাতে তোতলাতে বলল, তুমি কিভাবে জানো? সেটা নিয়ে তো দরকার নেই, মেয়েটার নাম ফুলফুলিয়া কি না বল। মেয়েটার বাবা তাকে ডাকেন ফুল, মা যখন বেঁচে ছিলেন তখন ডাকতেন ফুলিয়া। মেয়েটা করেছে কি, দুজনের নাম একত্র করে তার নাম দিয়েছে ফুলফুলিয়া। তুই আমাকে টেলিপ্যাথিক পদ্ধতিতে ডেকে এনেছিস কেন? ফুলফুলিয়ার বিষয়ে কথা বলার জন্য? তুমি এত সব জানো কিভাবে ভাইজান? তুমি খুবই বিস্ময়কর একজন মানুষ। তুই নিজেও কম বিস্ময়কর না। যা হোক, এখন ঘটনা কি বল। তোমাকে আর নতুন করে কিছু বলবো? তুমি তো মনে হচ্ছে সবই জানো। তা জানি, তবে তোর মুখ থেকে শুনি। জহির চাপা গলায় প্রায় তোতলাতে তোতলাতে বলল, ভাইজান, আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। ঠিক করে থাকলে করবি। মা মনে হয় রাগ করবে, তাই না? রাগ অবশ্যই করবে। তোর বাবার পিস্তল দিয়ে ফুলফুলিয়াকে গুলি করার সমূহ সম্ভাবনা আছে। ওকে কেন গুলি করবে? গুলি করলে আমাকে করবে। মাজাদা খালা তোকে কিছুই বলবে না। তুই যদি একটা খুন করে এসে বলিস, মা আমি খুন করে এসেছি, তাহলে খালা বলবেন ভালো করেছিস। এখন যা, গোসল করে আয়, ভাত খা। ইলিশ মাছের ডিম রান্না করেছি। জহির অবাক হয়ে বলল, এত কিছু থাকতে ইলিশ মাছের ডিমের কথা বললে কেন? মনে এসেছে বলেছি। তুই এত অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? ফুলফুলিয়ার সবচেয়ে পছন্দের খাবার হলো ইলিশ মাছের ডিম। আমার আবার ইলিশ মাছের ডিম খুবই অপছন্দের খাবার। ফুলফুলিয়ার আরেকটা পছন্দের খাবার কথা শুনলে তুমি চমকে উঠবে। শুকনো মরিচের সঙ্গে রসুন মিশিয়ে বেটে ভর্তা। জহির মুখ হাঁক হয়ে গেল। সত্যিকারের বিস্মিত মানুষের মুখ দেখা খুবই আনন্দের ব্যাপার। বেশিরভাগ মানুষই বিস্মিত হবার ভান করে, বিস্মিত হয় না। জহির সত্যি সত্যি বিস্মিত। তার হাঁ করে থাকা মুখের দিকে তাকিয়ে আমি খুব মজা পাচ্ছি। জহির, জি ভাইজান। ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা কি বল শুনি। খুব গুছিয়ে বলবি। তার আগে 1 মিনিটের জন্য চোখ বন্ধ কর। কেন? আমি একটা লাল বোতাম টিপব। কিসের লাল বোতাম? কিসের লাল বোতাম তোর জানার দরকার নেই। তোকে চোখ বন্ধ করতে বলছি, তুই চোখ বন্ধ কর। জয়ের বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো। আমি ডিজিটাল ভয়েসের রেকর্ডারে বোতাম টিপে জহিরের সামনে রাখলাম। এখন ইচ্ছে করলেই চোখ মেলতে পারিস। লজ্জা করলে চোখ মেলার দরকার নেই। ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা গড়গড় করে বলে যা। ফিসফিস করবি না, উঁচু গলায় বলবি। প্রতিটা শব্দ যেন আলাদা করে বোঝা যায়। টু দ্য পয়েন্ট থাকবে, ফেনাবি না। রেডি, গেট সেট, গো। জহির আবার তার বিখ্যাত রোবট গলায় কথা বলা শুরু করলো। মনে হচ্ছে প্রতিমন্ত্রীদের মতো লিখিত ভাষণ পড়ছে। ভাইজান, আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। আমি জানি সবাই খুব রাগ করবে, কিন্তু আমি মন ঠিক করে ফেলেছি। বিয়ে করব কাজী অফিসে। বিয়েতে তুমি একটা সাক্ষী হবে, আরেকজন সাক্ষী তুমি জোগাড় করবে। কোত্থেকে করবে সেটা তুমি জানো।
ফুলফুলিয়া সম্পর্কে এই আমার পরিকল্পনা। বিয়ের পরে কি তুই তোর মাকে জানাবি না? বিয়ের পর জানাবো, কাজী অফিস থেকে টেলিফোন করে জানাবো। খালা তোকে স্টেট বাড়ি থেকে বের করে দেবে, তুই যাবি কোথায়? সেটা নিয়ে চিন্তা করিনি। চিন্তা না করে ভালোই করেছিস, বেশি চিন্তা ভাবনা করে কিছু হয় না। তুই একভাবে চিন্তা করে রাখবি, ঘটনা ঘটবে অন্যভাবে। চিন্তাহীন জীবনযাপন করাই উচিত। ফুলফুলিয়ার একটা ছবি আমার কাছে আসে, দেখবে না? দেখবে না? ক্লাস 7-এ পড়ার সময়কার ছবি। এখনকার চেহারার সাথে কোনো মিল নেই। এ সময়ের কোনো ছেলে প্রেমিকার ছবি পকেটে নিয়ে ঘুরে না। ছবি পকেটে নিয়ে ঘোরাটাকে গ্রাম্যতা মনে করা হয়। তুই কি মনে করে ঘুরছিস? আমি ছবি পকেটে নিয়ে ঘুরছি না তো, ছবিটা পেসমার্ক হিসেবে ব্যবহার করছি। আমার অবশ্য অন্য একটা পরিকল্পনা আছে, খুবই হাস্যকর পরিকল্পনা। বলবো? বল। আমার কম্পিউটারে ফটোশপ আছে। আমি করব কি, ফুলফুলিয়ার ছবি ফটোশপে ঢুকাবো। আইনস্টাইনের ছবি তার সঙ্গে জড়িয়ে দিয়ে প্রিন্ট বের করব। ছবিতে দেখা যাবে আইনস্টাইন ফুলির মাথায় হাত রেখে হাসি হাসি মুখে বসে আছেন। রবীন্দ্রনাথের সঙ্গে ছবি থাকবে না? কবিগুরুর কোলে ফুলফুলিয়া বসে আছে, কবিগুরুর দাড়ির খোঁচা লাগছে ফুলফুলিয়ার গালে। অবশ্যই থাকবে। কবি নজরুলের সঙ্গে থাকবে। কবি নজরুল হারমোনিয়াম বাজাচ্ছেন, ফুলফুলিয়া গান করছে। বাংলাদেশের বিখ্যাতদের কেউ থাকবে না? বাংলাদেশের বিখ্যাত থাকবে না, তবে কোনো পলিটিক্যাল ফিগার রাখবো না। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এরা বাদ, শুধু কবি সাহিত্যকরা থাকবে। আমার আসল ইচ্ছা ফুলিয়াকে চমকিয়ে দেওয়া। সমস্যা হচ্ছে মেয়েটা চমকায় না। ভাইজান, তুমি ওকে চমকাবার কিছু বুদ্ধি বের করো তো। তুই কোনো চিন্তা করিস না, চমক কত প্রকার কি কি এই মেয়ে এখন টের পাবে। ওকে আমার ধারাবাহিক চমকের মধ্যে রাখবো। চমকাতে চমকাতে ওর চমকা রোগ হয়ে যাবে, তখনই দেখবি কারণ ছাড়াই চমকাচ্ছে। থ্যাংক ইউ। তুই চুপ করে বসে থাক, আমি খালাকে একটা জিনিস হ্যান্ড ওভার করে এক্ষুনি আসছি। তুমি কি রাতে থাকবে? বুঝতে পারছি না, থেকেও যেতে পারি। যদি রাতে থাকো তাহলে ফুলিয়ার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা তোমাকে বলবো। খুবই ইন্টারেস্টিং, শুনলে হাসতে হাসতে তোমার দম বন্ধ হয়ে যাবে। আমার যখনই মনে হয় আমি একা একা হাসি। জহির মুখ টিপে হাসছে, কি সুন্দর সহজ হাসি। তার আনন্দ সারা শরীর দিয়ে আলোর মতো ঠিকরে বের হচ্ছে। ঠিক তখন একটা ঘটনা ঘটল। টিভির ওপর রাখা জার্মানি চীনামাটির বালির মূর্তি ধুম করে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দেয়ালে ঝুলানো দুটি ক্যালেন্ডার হঠাৎ বেন্ডুলাম হয়ে দুলতে শুরু করলো। দেয়ালে ঝুলানো দুটি ক্যালেন্ডার হঠাৎ বেন্ডুলাম হয়ে দুলতে শুরু করলো। আমরা যে খাটে বসেছিলাম কেউ মনে হয় সে খাট ধরে হ্যাঁচকা টানে ইঞ্চিখানেক সরিয়ে দিল। মাথার ভেতরে মগজটাও মনে হয় খানিকটা দুলল। জহির ভীত গলায় বলল, ভাইজান কি হচ্ছে? আমি বললাম, তেমন কিছু না, টাইট হয়ে বসে থাক, ভূমিকম্প হচ্ছে। জহিরের মুখে দ্বিতীয়বার মতো হা হয়ে গেল। মুখের হা বন্ধ না করেই সে কথা বলল, ভূমিকম্প হচ্ছে মানে কি? আমি হালকা গলায় বললাম, মা বসুন্ধরা সামান্য কেঁপে উঠেছেন, ঢাকা শহর দুলছে। আমরা বসে আছি কেন? আমরা বসে আছি কারণ আমরা বসে বসে গল্প করছিলাম। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম তাহলে বসে না থেকে দাঁড়িয়ে থাকতাম। ততক্ষণে মাজেদা খালার বাড়িতে ভূতের তাণ্ডব শুরু হয়েছে। মাজেদা খালা চিৎকার করছে, তার কাজের 3টি মেয়ে 2টি চিৎকার করছে, একটা গলায় ছেড়ে কাঁদছে। খালু সাহেব ইংরেজিতে সবাইকে ধমকাচ্ছেন। দারুণ টেনশনের মুহূর্তে খালু সাহেব বাংলা ভুলে যান। মাজেদা খালা ফ্যামিলি আটকা পড়ে গেছে, বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ দরজা খোলার চাবি পাওয়া যাচ্ছে না। মাজেদা খালা সম্প্রতি তার পুরো বাড়ির দরজা তালা বদলে আমেরিকান তালা লাগিয়েছেন। এই তালাগুলো বাইরে থেকে লাগানো যায়, আবার ভেতর থেকেও লাগানো যায়। জহির বলল, ভাইজান বাড়িঘর ভেঙে মাথার উপর পড়বে না তো? আমি বললাম, পড়তে পারে, আমাদের তো রাস্তায় গিয়ে দাঁড়ানো উচিত। রাস্তায় যাবি কিভাবে? দরজা খোলার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূমিকম্প থেমে গেছে তাই না ভাইজান? প্রথম ধাক্কাটা গেছে, আসলটা বাকি আছে। আসলটা বাকি আছে মানে? ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথমে একটা ছোট্ট ধাক্কা দেয়, সবাইকে জানিয়ে দেয় সে আসছে, তারপর দেয় বড় ধাক্কাটা। বড় ধাক্কাটা কখন দেবে তার কোনো ধারাবাধা নেই, তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। 5 মিনিট পরেই দিতে পারে, 5 ঘন্টা পরেও দিতে পারে, আবার 5 দিনেও পরে দিতে পারে। ভাইজান আমার খুব টেনশন লাগছে। ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্পটা শুরু কর, টেনশন কমবে। দরজায় ধরাম করে শব্দ হলো। মাজেদা খালা ঝড়ের মতো ঘরে ঢুকলেন, কাঁদো কাঁদো গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে, তোরা জানিস না? আমি বললাম, জানি। জেনে শুনে চুপচাপ বসে আছিস কিভাবে? রাস্তায় গিয়ে দাঁড়াবি না? রাস্তায় যাব কিভাবে? তুমি তো চাবিই খুঁজে পাচ্ছ না। এতক্ষণ খালা কাঁদো কাঁদো
ছিলেন, এবার কেঁদে ফেললেন। হোপাতে হোপাতে বললেন, চাবিটা আমি নিজের হাতে ড্রেসিং টেবিলে ফার্স্ট ড্রয়ারে রাখি, আজ রেখেছি, আমার পরিষ্কার মনে আছে। ড্রেসিং টেবিলে সব ড্রয়ার খুঁজেছি, চাবি নেই। আমি বললাম, তোমার শোবার ঘরে বালিশের নিচে দেখো তো। খালা রাগী গলায় বললেন, বালিশের নিচে চাবি রাখিনি, বালিশের নিচে কেন দেখবো? খোঁজাখুঁজির মধ্যে থাকলে তোমার টেনশনটা কমবে, এজন্যই দেখতে বলছি। কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকো। ভালো কথা, ডিজিটাল ভয়েস রেকর্ডারটার কাজ শেষ? তোমার কাছে কি হ্যান্ড ওভার করবো? 15 মিনিটের মতো রেকর্ড হয়েছে। খালা যেভাবে ঝড়ের মতো এসেছিল ঠিক সেভাবে ঝড়ের মতো বের হয়ে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে চাবি পাওয়া গেছে। চাবি পাওয়া গেছে, শব্দ শোনা গেল, দরজার খোলার শব্দ হলো, সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দে নামার শব্দ পাওয়া গেল, এবং আমাকে চমকে দিয়ে জহির বিছানা থেকে লাফ দিয়ে নেমে বন্দুকের গুলির মতো দরজা দিয়ে বের হয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে ধরনী দ্বিতীয়বার কেঁপে উঠলেন। ততক্ষণে ঢাকা শহর জেগে গেছে। চারদিকে হইচই চিৎকার শুরু হয়েছে, রাস্তা ভর্তি মানুষ। এরই মধ্যে একজন আবার আজান দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আজান দিতে হয়। আমি জানলা দিয়ে তাকিয়ে আছি। আতঙ্কে অস্থির হওয়ার লোকজন দেখতে ভালোই লাগছে। তীব্র আতঙ্কের কিছু পর্যায় আছে। প্রাথমিক পর্যায়ে তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, ক্ষুদ্র একটা এলাকার ভিতরে ছুটাছুটি করে। আতঙ্ক যত বাড়তে থাকে, ছোটাছুটির মাত্রা ততই কমতে থাকে। তীব্র আতঙ্কের শেষ পর্যায়ে কোনো ছোটাছুটি নেই, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। তখন চোখের মনি নড়বে না। মাজেদা খালাকে দেখা যাচ্ছে তিনি তার পরিবার নিয়ে বাড়ির সামনে লনে ছুটাছুটি করছেন। তিনি যেদিকেই যাচ্ছেন তার কাজের 3 মেয়েও সেদিকেই যাচ্ছেন। শুধু খালা সাহেব এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তার হাতে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন, তার ছোট সিগারেট, তার ঠোঁটে সিগারেট। তবে সিগারেটের আগুন নেই। ছুটে নিচে নামার সময় নিশ্চয়ই লাইটার নিয়ে যেতে ভুলে গেছেন। জহিরকে দেখতে পাচ্ছি না। সে কি গেট খুলে বাইরে চলে গেছে? এক দৌড়ে ফুলফুলিয়ার কাছে চলে যায়নি তো? ফুলফুলিয়া যখন দেখবে খালি গায়ে একজন যুবক দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছে, তখন সে ভালোই মজা পাবে। মাজেদা খালা বাড়ির মূল লোহার গেটে বন্ধ, তবে মূল গেটের সঙ্গে বাদশা গেটটা খোলা। সেই গেটের ভিতর দিয়ে মাঝে মাঝে লোকজন উকি দিচ্ছে। খালার বাড়ির গেটে 24 ঘন্টা দারোয়ান থাকার কথা, কোনো দারোয়ান নেই। যে কোনো বিপর্যয়ের সময় প্রথমে যারা দায়িত্ব ফেলে পালিয়ে যায় তারা হলো দারোয়ান এবং সিকিউরিটি গার্ড। হিমু, এই হিমু। মাজেদা খালা আমাকে দেখতে পেয়েছেন। মনে হয় আতঙ্ক সহনীয় পর্যায়ে চলে এসেছে। তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ কাউকে চিনতে পারে না। মস্তিষ্কে সে অংশ পরিচিতমূলক তথ্য থাকে, সেই অংশ কাজ করে না। মাজেদা খালা ক্ষিপ্ত গলায় চেঁচালেন, এই হিমু, কথা বলছিস না কেন? আমি বললাম, খালা কেমন আছো? গাধা, তুই ফাজলামি করছিস কেন? এখন কেমন আছে জিজ্ঞেস করার মানে কি? নেমে আয়। তোমরা কি চা খাবে? চায়ের পানি বসিয়ে দেই। নেমে আয় তো, এক্ষুনি নাম। মাজেদা খালা পাশেই খালু সাহেব এসে দাঁড়ালেন। ভাঙা ভাঙা গলায় বললেন, হিমু, রিং মি এ আয়ে লাইট। খালু সাহেব ভাঙা ভাঙা গলায় বললেন, হিমু, ব্রিং মি এ লাইটার। খালু সাহেবের গলা ভাঙা ছিল না, মনে হচ্ছে ভূমিকম্প তার গলা ভেঙে গেছে। ভূমিকম্পর ঘর বাড়ি ভাঙে বলে জানি, মানুষের গলা ভাঙে এটা শুনিনি। আমি বললাম, খালু সাহেব, পোর্সের লাইটটা কি জ্বালিয়ে দেব? খালু সাহেব বললেন, কেন? আমি বললাম, ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনটা পড়তে পারতেন। লনে কতক্ষণ থাকতে হয় তা তো ঠিক নেই। খালু সাহেব বিড়বিড় করে কি যেন বলছে, নিশ্চয়ই ইংরেজিতে গালাগালি দোতলা থেকে শোনা যাচ্ছে না। রাত 12টা। ভূমিকম্প ভিতর সামলে মাজেদা খালা বাড়িতে উঠে এসেছেন। রান্নাবান্না কিছু হয়নি। তার 3 কাজের মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে। খালা খালু দুজনেই বসার ঘরে সোফা পাশাপাশি বসে আছেন। আমি বসে আছি তাদের ডান পাশের সোফায়। খালু সাহেব ভাঙা গলায় স্ত্রীর সঙ্গে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু ভূমিকম্প। বুঝলে মাজেদা, বিরাট কোইন্সিডেন্স। যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি ন্যাশনাল জিওগ্রাফিতে ভূমিকম্প নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলের নাম ইউনিটমেট ন্যাসার। আর্টিকেলের একটা চ্যাপ্টার ভূমিকম্পের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। ওই চ্যাপ্টারটা পড়তে শুরু করেছি, তখনই ভূমিকম্প শুরু হলো। ইন্টারেস্টিং কোইন্সিডেন্স না? খালা জবাব দিলেন, না। তিনি ভাবলিসের মুখে টিভির দিকে তাকিয়ে আছেন। টিভিতে এখনও CNN, এখনও টিভি শব্দহীন। মাজেদা খালাকে দেখে মনে হচ্ছে তার আতঙ্ক এখনও পুরোপুরি যায়নি। স্বামীর প্রশ্নের জবাব তো তিনি দিলেন না, উঠে নিজের ঘরে চলে গেলেন। খালু সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, তোমার কাছে কোইন্সিডেন্সটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আমি বললাম, অবশ্যই ইন্টারেস্টিং, তবে আপনি দয়া করে বজ্রপাতের উপর কোনো আর্টিকেল পড়বেন না। কেন? বজ্রপাতের উপরে আর্টিকেল পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার উপর বজ্রপাত হলো, পুরে কয়লা হয়ে গেলেন।
তুমি কি রসিকতা করার চেষ্টা করছো? জি। তোমার সঙ্গে আমার সম্পর্ক রসিকতার না, রসিকতা করবে না। জি আচ্ছা। একটা জিনিস খেয়াল রাখবে, তোমার নাম হিমু, তুমি একজন ব্যাগ ব্যান্ড ব্যাগ ব্যাগাবন্ড, তুমি চার্লি চাপলিন না। জি আমি খেয়াল রাখবো। তুমি জহিরের ঘরে যাও, ওকে বিরক্ত করো, ওর সঙ্গে হিউমার করার চেষ্টা করো, আমার সঙ্গে না। জি আচ্ছা। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেব থমথমে গলায় বললেন, তোমাকে আরেকটা বিষয় বলি, দয়া করে সহজে উত্তর দেবে, পেঁচানো উত্তর দেবে না। জি আচ্ছা। ভূমিকম্প হচ্ছে। সবাই দৌড়ে নেমে খোলা জায়গায় চলে গেল। তুমি ঘরে বসে রইলে? খুব ভালো কথা, থাক ঘরে বসে। কিন্তু জহিরকে আটকে রাখলে না কেন? খালু সাহেব, আমি জহিরকে আটকে রাখিনি, ও হঠাৎ খালি গায়ে দৌড় দিল, যাকে বলে ভৌ দৌড়। দৌড়ে কোথায় গেল? প্রথমে বুঝতে পারিনি কোথায় গেছে, পরে ওকে আবিষ্কার করলাম ছাদে। যে কোনো বইয়ে পড়ছে ভূমিকম্পের সময় রাতে আকাশে আলোর খেলা হয়, বৈচিত্র্য ভাষায় আকাশে লেখা ভাষা। সত্যি কিনা দেখতে গেছে। সে ছেলে ফিজিক্স পড়ছে, সে ভূমিকম্প আকাশে হাবিজাবি লেখা হয় এইসব বিশ্বাস করে? ওকে তো কানে ধরে উঠবস করানো দরকার। ওকে আমার কাছে পাঠাও তো, তার সঙ্গে কথা বলা দরকার। খালু সাহেব, আজ কথা না বলে আরেকদিন বলুন, এখন সে একটু ব্যস্ত আছে। ব্যস্ত বলে আমি আপনার কাছে বসে আছি, আপনি বিরক্ত হচ্ছেন জেনেও বসে আছি। কী নিয়ে ব্যস্ত? সে টেলিপ্যাথিক মাধ্যমে একজনের কাছে খবর পাঠাবার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে ভূমিকম্প তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। পদ্ধতিটা খুব সহজ, সবাসন হয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে হয়। চুপ করো। জি আচ্ছা। খালু সাহেব থতমত মুখে জহিরের ঘরে ঢুকে গেলেন। আমি তার পেছন পেছন গেলাম। ইন্টারেস্টিং কোনো পরিস্থিতি হয় কি না তা দেখার জন্য যাওয়া। তেমন কিছু হলো না। খালু সাহেব হতবম্ব হয়ে দেখলেন তার পুত্র চোখ বন্ধ করে সরল রেখা হয়ে শুয়ে আছে, মুখে ভিড় করছে। খালু সাহেব যেভাবে নিঃশব্দে ছেলের ঘরে ঢুকেছেন সেইভাবেই নিঃশব্দ ছেলের ঘর থেকে বের হলেন। আমাকে ইশারায় তার পেছন পেছন আসতে বললেন। আমি বাধ্য ছেলের মতো তাকে অনুসরণ করলাম। তিনি আমাকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে কঠিন গলায় বললেন, হিমু, তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করো, আমি আমার পরিবারের কোনো যন্ত্রণা চাই না। তুমি আর বাড়িতে আসবে না, তুমি এক্ষুনি বিদায় হও। আমি বিনীত ভঙ্গি বললাম, আমার রাতে খাওয়ার কথা, ইলিশ মাছ ভাজা হচ্ছে। কথা বাড়াবে না, বিদায় হও। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। খালু সাহেব দরজায় ধরে দাঁড়িয়ে আছেন, তার মুখ থতমত করছে। হিমু, তুই রাতে কাউকে কিছু না বলে চলে গেলি কেন? তুই নিজেকে কি ভাবিস, যা মনে আসে করে বেড়াবি? তোকে কেউ কিছু বলতে পারবে না? বাংলাদেশের সব মানুষের মধ্যেই কি তুই কিনে নিয়েছিস? বাংলাদেশের সব মানুষের মাথায় কি তুই কিনে নিয়েছিস? ওই রাতে কি ঘটেছিল আমার কাছে শোন। আমার প্রচণ্ড মাথা ধরেছিল, আমি বাতি বন্ধ করে শুয়েছিলাম, এতে মাথা ধরা আরও বাড়ল। তুই বোধহয় জানিস না, শুয়ে থাকলে আমার মাথা ধরা বাড়ে। আমার সবই উল্টা। যাই হোক, মাথা ধরা যখন খুব বাড়লো তখন মাথা ধরা ট্যাবলেট খুঁজে গেলাম তোর খালুর কাছে। দেখে সে এক মুখ আমসি করে বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, হিমু কোথায়? তোর খালু বলল, জানি না কোথায়। আমি বললাম, সে চলে গেছে নাকি? তোর খালু বলল, জানি না, যেতেও পারে, খবর না দিয়ে যে আসে সে খবর না দিয়েও চলে যায়। তখন আমি গেলাম জহিরের ঘরে, সেখানেও তুই নেই। কাজের মেয়েরাও কেউ কিছু বলতে পারে না। গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সেও বলল গেট দিয়ে কাউকে যেতে দেখেনি। তোর খালু বলল, চলে গেছে। এত হইচই করছো কেন? টেবিলের খাবার দিতে বলো। হিমু, কাউকে কিছু না বলেই চলে যাওয়াটা ঠিক না। আমি রাগ করেছি এবং মনে কষ্ট পেয়েছি। আমি যাদেরকে বেশি স্নেহ করি তারাই আমাকে কষ্ট দেয়। জহিরের কথা মনেই করে দেখ। ডিজিটাল ভয়েস রেকর্ডারে জহিরের সব কথাবার্তা এই নিয়ে 5 বার শুনলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কী ধরনের কথাবার্তা? আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে গেছে, তার ডাক্তারি চিকিৎসা দরকার। কোনো সুস্থ মাথার ছেলে এ ধরনের কথা বলতে পারে না। ভূমিকম্প রাতে যে তার বাবার সঙ্গে যে কথাবার্তা বলেছে সেটা শুনলে যে কেউ বলবে ছেলেকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও, এটা তার ছেলেকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও, ওইটাই তার জন্য উপযুক্ত জায়গা। ঘটনা কি হয়েছে শোন। বাপ ছেলে খেতে বসেছে, আমি বসিনি। প্রথমত আমার মাথা যন্ত্রণা, দ্বিতীয়ত তোর জন্য রান্নাবান্না করেছি আর তুই না বলে পালিয়ে গেছিস। যাই হোক, মূল ঘটনা শোন। জহিরের বাবা বলল, পড়াশোনা কেমন হচ্ছে? জহির বলল, ভালোই হচ্ছিল, তবে এখন হচ্ছে না। জহিরের বাবা বলল, হচ্ছে না কেন? জহির বলল, ফিজিক্স পড়ে কোনো লাভ নেই বাবা। লাভ নেই কেন? প্রকৃতিকে বোঝার জন্য ফিজিক্স পড়া। আমি চিন্তা করে দেখেছি, এখন পর্যন্ত ফিজিক্সে যে উন্নতি হয়েছে তা দিয়ে প্রকৃতিকে কিছুতেই বোঝা যাবে না, বরং উল্টো হবে। ফিজিক্সের জ্ঞান আমাদের চিন্তাকে আরও ধোয়াটে করে ফেলবে। জহিরের বাবা তখন শান্ত গলায় বলল, আমি ফিজিক্স জানি না, আমি ইতিহাসের ছাত্র। তুই কি বলছিস বুঝিয়ে বল। জহির বলল, সব কিছু বোঝাতে পারবো না, একটা শুধু বলি। ফিজিক্স বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। প্রচণ্ড শব্দে কসমিক ডিম ফেটে মহাবিশ্ব তৈরি হলো। সেই মুহূর্তেই
ডিম ফাটল সেই মুহূর্ত থেকে সময়ের শুরু। কসমিক ডিম ফাটার পরে অবস্থা। ফিজিক্স ঠিক বলছে, তবে ডিম ফাটার আগে কী ছিল কিছুই বলতে পারছে না। ডিম ফাটার আগে কী ছিল ফিজিক্স তা বলতে পারছে না বলেই তুই ফিজিক্স পড়বি না? না, আমার কাছে ফিজিক্স পড়া অর্থহীন মনে হচ্ছে। কী করবি বলে ঠিক করেছিস? বাবা, আমি একটা কফি শপ বানাবো। বুঝতে পারছি না, কি বলছিস? কি চালাবি? কফি শপ, ছোট্ট ঘরোয়া ধরনের কফি শপ। দোকান সারাদিন বন্ধ থাকবে, খুলবে সন্ধ্যার পর। কাটায় কাটায় 12টার সময় কফি শপ বন্ধ হবে। রসিকতা করছিস নাকি? না, রসিকতা কেন করব? কফি শপের নাম ঠিক হয়ে গেছে, শুধুই কফিতা। নাম শুধুই কফিতা? হ্যাঁ, আমার কফি শপের নাম কফিতা। এখন কি করছিস জানো বাবা? যে মগে করে কফি দেওয়া হবে সেই মগের ডিজাইন করছি। মগের ডিজাইন করছিস? হ্যাঁ, কোন রঙের মগের কফির গেরুয়া রং ভালো ফুটে সেটা দেখা হচ্ছে। গাঢ় সবুজ রঙের মগে কফি রং ভালো ফুটে, কাজে আমাদের মগের রং হলো গাঢ় সবুজ। এই মগ হবে গ্লাসের মতো, মগে চায়ের কাপের মতো কোনো বোটা থাকবে না। বোটা থাকবে না? জি না। কেন থাকবে না শুনতে চাও? জি, শুনি। কেন থাকবে না? পানি গ্লাস আমার হাত দিয়ে ধরি, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরেই পানির শীতলতা আমরা টের পাই, আমাদের ভালো লাগে। গরম কফির উষ্ণতাও ঠিক একইভাবে আমার কফির মগ হাত দিয়ে ধরা মাত্র টের পাবো, আমাদের ভালো লাগবে। তুই তাহলে কফি দোকান দিচ্ছিস? জি। তোর নেক্সট পরীক্ষা যেন কবে? 9 তারিখ। 7 দিন আছে। পরীক্ষা তো দিচ্ছিস না? পরীক্ষা দিচ্ছিস না? না, কফি শপের আইডিয়া মাথা আসা মাত্রই পড়াশোনা ছেড়ে দিয়েছি। জহিরের বাবা এরপরে বেশ সহজভাবে খাওয়া শেষ করলো। বেসিনে হাত ধুয়ে এসে আবার টেবিলে বসলো। জহিরের খাবার তখন শেষ হয়নি। জহিরের বাবা শান্ত মুখে ছেলের খাওয়া দেখতে লাগলো। খাওয়া শেষ হবার পর জহিরের বাবা বলল, 9 তারিখ তুই পরীক্ষা দিতে যাবে। যদি না চাস তাহলে ওই দিনই এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যাবে। কথা চালাচালি আমার পছন্দ না। আমি আমার কথাই বলেই শেষ করলাম। এই বিষয়ে 9 তারিখ পর্যন্ত আমার আর কোনো কথা বলবো না। জহির বলল, আচ্ছা হিমু, এই হলো ঘটনা। জহিরের বাবাকে আমি মোটেও দোষ দিচ্ছি না, সে তো তাও ধৈর্য ধরে ছেলের কথা শুনেছে। আমার ইচ্ছে করছিল খাবার টেবিলে ঠাস করে ছেলের গালে এক চড় মারি, যাতে এক চড়ে মাথার সব আইডিয়া নাকের ফুট দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর আমি তোর খালুকে ফুলফুলিয়ে মেয়ের কথা বলেছি। আমি চিন্তা করে দেখলাম ছেলে যেভাবে বিগড়াচ্ছে, ফুলফুলিয়ে ব্যাপারে আর গোপন করা ঠিক হবে না। ক্যাসেট করা কথাবার্তাও তোর খালুকে শুনেছি। বেচারা যে কী পরিমাণ শখ হয়েছে তুই বিশ্বাস করবি না। 3 দিনে একটা কনফারেন্স তার সুইডেনে যাবার কথা ছিল, এটা সে বাতিল করেছে। সিগারেট ছেড়ে দিয়েছিল, আবার সিগারেট ধরিয়েছে। ফোঁস ফোঁস করে 3 রাত সিগারেট টানছে। আমি কিছু বলছি না। সিগারেট টেনে যদি টেনশন কিছু কমে তাহলে টানো। গতকাল রাতে ঢাকা ক্লাবে গিয়েছিল, সেখান থেকে ফিরেছে মদ খেয়ে। সিগারেটের সঙ্গে মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। তার ভাবভঙ্গি মনে হচ্ছে আবার মদ ধরবে। চিন্তা করে দেখ আমি কি বিপদে পড়েছি। তোর খালুকে আমি এখন কিছুই বলবো না। 9 তারিখ পার হোক, তারপর দেখা যাক পানি কোন দিকে গড়ায়। হিমুরে, আমি মহা বিপদে আছি। তোকে যে বাড়িতে আসতে বলবো, তোর সঙ্গে পরামর্শ করব, সেটা উপায় নেই। জহিরের বাবা তোর বাড়িতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। দারোয়ানকে ডেকে বলে দেওয়া হয়েছে তুই যেন এ বাড়িতে ঢুকতে না পারিস। জহিরের বাবার ধারণা তার ছেলের এই সমস্যার মূলে আছিস তুই। তুই নাকি মানুষের মাথায় হালকা বাতাস দিয়ে আইডিয়া ঢুকে দিয়ে সটকে পড়িস। আমি তাকে বলছি এটা ঠিক না। হিমু আমাদের দলে। জহিরের কথাবার্তা খুব কায়দা করে হিমু রেকর্ড করে এনেছে। তোর খালু বলেছে হিমু দলেই আছে। জহির যদি ফুলফুলিয়ার বিয়ে করে তাহলে দেখা যাবে উকিল বাবা হিমু। তোর খালুর কথা আমি ফেলতে পারছি না। বল তো আমি কি করি? এদিকে ফুলফুলিয়া মেয়েটার বিষয়ে তোর খালুও কিছু খোঁজখবর বের করেছে। মেয়েটা কি করে শুনলে তুই মাথা ঘুরে পড়ে যাবে। সে একটা ক্লিনিকে আয়ার কাজ করে, রোগীদের ঘুমুত পরিষ্কার করে। অবস্থা চিন্তা করে দেখ। আমি মানত করেছি সমস্যার সমাধান হলে আজমির শরীফে চলে যাব। খাজা বাবার দরবারে শুকরানা নামাজ পড়বো, যেখানকার এতিম মিসকিনদের একবেলা খাওয়াবো। আমার যে কী রকম অস্থির লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর আমার বাড়িতে আসার দরকার নেই। তোর খালু মানসিক যে অবস্থা ভেতর দিয়ে যাচ্ছে, আমি চাই না সেটা আরও খারাপ হোক। তবে তুই দূর থেকে আমার একটা উপকার করতে পারিস। ফুলফুলিয়া মেয়েটার ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে দেখা করে ওই মেয়েটার বিষয়ে আমাকে একটা রিপোর্ট দে। ভয় দেখে কিংবা লোভ দেখে জহিরের কাছ থেকে মেয়েটা সরিয়ে দেবার ব্যবস্থা কর। এজন্য টাকা পয়সা যা লাগে আমি খরচ করব। কেয়ারটেকারের কাছে ঠিকানা আছে, তুই তার কাছ থেকে ঠিকানাটা নে। ওর কাছে 10,000 টাকাও দিয়েছি। প্রয়োজনে গুন্ডা লাগিয়ে মেয়েটাকে হুমকি ধমকি দিয়ে অন্য কোথাও সরিয়ে দে। এই উপকারটা তুই আমার কর। ইতি তোর মাজা দেখালো। পুনশ্চ আমি
হিমু, আমার মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে। যে ঘটনাটা তোকে জানাবার জন্য চিঠি লিখেছিলাম সেই ঘটনাটা জানানো হয়নি, অথচ চিঠি শেষ করে বসে আছি। আসলে আমি আর টেনশন নিতে পারছি না বলে সব এলোমেলো হয়ে যাচ্ছে। সেদিন মাথা ধরা ট্যাবলেট ভেবে তোর খালুর 2টি প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি, তারপর দেখি ধুম করে প্রেশার নেমে যাচ্ছে, মাথার পানি টালাটালি, ডাক্তার ডাকাডাকি। যাই হোক, মূল ঘটনাটা মন দিয়ে শুন। এখন পর্যন্ত ঘটনাটা নিয়ে কারোর সঙ্গে আলাপ করিনি, শুধু আমার কাজের মেয়ে 3টিকে বলেছি কাজটা ভুল হয়েছে। 3টা মেয়েই ভয়ে অস্থির হয়ে আছে। তোর খালুকে ঘটনাটা বলতে গিয়েও বলিনি। তাকে যা বলবো সে গম্ভীর হয়ে বলবে এটা কিছু না, তুমি স্বপ্ন দেখেছো। চোখের সামনে দেখা জলজান্ত জিনিসকে কেউ যদি বলে স্বপ্ন, তাহলে কেমন রাগ লাগে তুই বল। ঘটনাটা ঘটেছে ভূমিকম্পর রাতে। তখন ঘটনাটা আমি নিজেও বুঝতে পারিনি। ভূমিকম্পর ভয়ে একটা ঘরের মধ্যে ছিলাম। কি দেখেছি বা কি দেখছি তা বুঝতে পারিনি। যতই দিন যাচ্ছে ব্যাপারটা ততই পরিষ্কার হচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আছে। ভূমিকম্পর রাতের কথা তো নিশ্চয়ই মনে আছে। দরজার ভেতর থেকে লক করা, আমি দরজা খুলতে পারছি না, চাবি পাচ্ছি না। ড্রেসিং টেবিলে ডয়ারে উল্টাপাল্টা করছি, তোর খালু পাগলের মতো বিড়বিড় করছে। এক সময় ছুটে গেলাম জহিরের ঘরে, তখন তুই বললেই বালিশের নিচে খুঁজে দেখতে। আমি গেলাম শোবার ঘরে, আমি মশারি খাটিয়ে ঘুমাই। ঢাকায় ডেঙ্গু রোগ দেখা দেওয়ার পর থেকে এই ব্যবস্থা। রাত 8টায় বাজতেই কাজের মেয়েরা মশারি খাটিয়ে দেয়। আমি গেলাম শোবার ঘরে, মশারি উঠিয়ে বালিশের নিচে হাত দিয়ে খুবই অবাক হলাম। দেখি বাড়ির চাবি হাতে নিয়ে গিয়ে আরেকটা জিনিস দেখলাম। দেখি বুড়ো একজন মানুষ কুঁজো হয়ে মশারির ভিতর বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে। তখন আমার মাথাতে নেই যে এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। আমার মশারির ভিতর কোনো বুড়ো মানুষ বসে থাকতে পারে না। ভূমিকম্পের ভয়ে আমি এতই অস্থির যে বুড়ো মানুষ আমার দিকে তাকিয়ে আছে এটা আমার মাথায় ঢুকলো না। আমি চাবি নিয়ে দরজা খুলে দৌড়ে নিচে চলে গেলাম। হিমু, ব্যাপারটা কি বলতো? আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমার কি কথা বলা উচিত? সাক্ষাতে এটা নিয়ে তোর সঙ্গে কথা বলবো। আপাতত তুই ফুলফুলিয়ে ব্যাপারটা দেখ, প্রয়োজনে কেয়ারটেকারকে সাথে নিয়ে যাস। এ ধরনের মেয়েরা হিংস্র প্রকৃতির হয়ে থাকে, তাদের হাতে পোষা গুন্ডা পান্ডাও থাকে। তোকে একা পেয়ে কিছু করে বসতে পারে। দুজনে থাকলে কিছুটা রক্ষা, ভালো থাকিস। ফুলফুলিয়া যার নাম, তার স্বভাব চরিত্র যাই হোক, সে দেখতে খুবই সুন্দর হবে এরকম ধারণা হবেই। আমি ধরে নিলাম মেয়েটাকে দেখে মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকবো। মনে মনে বলবো, বাহ, মেয়েটির বাসার ঝিকাতলায়। ঠিকানা লেখা কাগজ হাতে নিয়ে তার বাসায় খুঁজছি আর কল্পনা করছি মেয়েটা দেখতে কেমন হবে। গায়ের রং ঘোর বর্ণ, মাথা ভর্তি চুল, কুচকুচে কালো চুল না, সামান্য পিঙ্গল আছে। অতিরিক্ত ফর্সা মেয়েরা সাধারণত পিঙ্গল কেশি হয়। রোগা গোলাগাল মুখ, খুবই চটপটে স্বভাবের মেয়ে। স্থির হয়ে এক জায়গায় বসে থাকতে পারে না, অকারণেই হেসে ফেলার বাতিক ও আছে। সিরিয়াস ধরনের কথাতে ও মুখ আড়ালে করে হাসছে। অনেকক্ষণ কড়া নাড়ার পর যে মেয়েটি দরজা খুলে দিল সে যে ফুলফুলে, এতে আমার মনে সন্দেহ তিলমাত্র নেই। অথচ কল্পনার সঙ্গে তার কোনো মিল নেই। শান্ত চেহারা, শ্যামলা মেয়ে, রোগাটি ঠিক আছে, তবে মুখ গোলাকার না, লম্বাটে, মনে হয় রুটি বানাচ্ছিল। হাতে ময়দা লেগে আছে। ফুলফুলিয়া অবাক হয়ে আমাকে দেখছে। আমাকে দেখে এত বিস্মিত হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার চেহারা বিস্মিত হবার মতো না। আমি সহজ গলায় বললাম, ফুলফুলিয়া কেমন আছো? মেয়েটা খানিকটা ভীত গলায় বলল, ভালো আছি। রুটি বানাচ্ছিলে নাকি? মেয়েটা গলা থেকে বিস্মিত ভাবটা চলে গেল। সেখানে চলে এলো আনন্দ। সে বলল, আপনি হিমু ভাই না? আমি বললাম, হ্যাঁ। চিনেছ কীভাবে? জহির নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে আমার চেহারা বর্ণনা তোমার কাছে করেছে। উনি কিছুই বলেনি, উনি শুধু বলেছেন হিমু ভাইজান যদি তোমার কাছে আসেন তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে তিনি দেখতে কেমন। এসব কিছু বলার দরকার নেই। আমি যে হলুদ পাঞ্জাবি পরি এটা নিশ্চয়ই বলেছে? না, হলুদ পাঞ্জাবির কথাও বলেননি। বাসা অন্ধকার কেন? বারান্দায় বাতিটা চুরি হয়ে গেছে, এজন্য অন্ধকার। ভেতরে আসুন, ভেতরে আলো আছে। তুমি ছাড়া বাসায় আর কেউ আছে? রহমতের মা বলে একজন মহিলা আছেন, উনি আমার পাহারাদার। আর উনি ছাড়া আর কেউ নেই। তোমার বাবা কোথায়? ফুলফুলিয়ে মিষ্টি করে হেসে বলল, বাবা আমার উপর রাগ করে দুপুরবেলা চলে গেছে, বলে গেছে আর ফিরবে না। প্রায় কি এরকম রাগ করে চলে যান? জি। রাগ ভেঙে গেলে দিনে দিনেই কি ফিরেন? না, সব দিন ফিরেন না। এমনও হয়েছে 4-5 দিন পর ফিরেছেন। আমি ফুলফুলিয়ার সঙ্গে একটা ঘরে এসে ঢুকলাম। ঘরের সস্তার একটা খাট পাতা আছে, টেবিলে চেয়ার আছে, আলনা আছে। আলনা কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এই ঘর ফুলির বাবার ঘুমার। হিমু ভাইজান দুধ ছাড়া 1 কাপ চা খাবেন? ঘরে ভালো ঘি আছে। ঘরে খুব ভালো ঘি আছে। গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে
দাও। ফুলফুলিয়া খানিকক্ষণ ইতস্তত করে বলল, উনি বলছিলেন আপনি নাকি একজন মহাপুরুষ, আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। এটা কি সত্যি? না, এটা সত্যি না। আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন? তাও পারি না। তাহলে উনি কেন এত বড় গলায় আপনার কথা বললেন? আপনি কি পারেন? আমি হাসতে হাসতে বললাম, আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি। সে তো সবাই পারে। আপনার বিশেষত্ব কি? আমার বিশেষত্ব হচ্ছে আমি সবসময় একটা হলুদ পাঞ্জাবি পরি। সবাই হলুদ পাঞ্জাবি পরে না। সবসময় হলুদ পাঞ্জাবি কেন পরেন? হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না, একবার ধুয়ে অনেক দিন পরা যায়। এটাকে বললেন প্রধান কারণ। অপ্রধান কারণ কি? অপ্রধান কারণ আমার বাবা। তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন। আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র। হলুদ পাঞ্জাবি হলো স্কুলের ড্রেস। বাবার ধারণা হয়েছিল গেরুয়া রঙের কাপড় ঘেরুয়া রঙের কাপড় পরলে মনে হয় বৈরাগ্য আসে। মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয়। ফুলফুলিয়া কথা শুনে মজা পাচ্ছে, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ফুলফুলিয়ার মহারাদারও একবার উকি দিয়ে দেখে গেল। মৈনক পর্বতের মতো শরীর, সাধারণভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ফুলফুলিয়া। পাহারাদার একবার উকি দিয়ে দেখে গেলেন। মৈনক্য পর্বতের মতো শরীর, সাধারণভাবে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু ফুসফুস শব্দ হচ্ছে। এই কি সত্যি সত্যি আপনাকে মহাপুরুষ বানাবার চেষ্টা করেছিলেন? এইরকম পাহারাদার থাকলে আর চিন্তা নেই। ফুলফুলিয়া বলল, আপনার বাবা কি সত্যি সত্যি আপনাকে মহাপুরুষ বানাবার চেষ্টা করেছিলেন? আমি হাসতে হাসতে বললাম, বাবা রীতিমতো স্কুল খুলে বসেছিলেন। স্কুলে তিনি প্রিন্সিপাল, তিনি শিক্ষামণ্ডলী, তিনি ট্রিল স্যার। এত কারেও শেষ রক্ষা হয়নি। স্কুল থেকে পাশ করে বের হবার আগেই বাবার মৃত্যু মানেই প্রিন্সিপাল স্যারের মৃত্যু, শিক্ষামণ্ডলীর মৃত্যু এবং ড্রিল স্যারের মৃত্যু। নিজে বাবার মৃত্যুর ব্যাপারটা এত সহজভাবে বলছেন। মহাপুরুষ স্কুলের ট্রেনিংয়ের কারণে বলতে পারলাম। ট্রেনিং না থাকলে বাবার মৃত্যুর কথা বলতে গিয়ে গলা কেঁপে যেত, চোখ ভেজা ভেজা হয়ে যেত। তুমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে এসো। খাওয়া দাওয়ার পর ইন্টারভিউ পর্ব। কিসের ইন্টারভিউ? মাজা দেখালাকে তোমার সম্পর্কে একটা রিপোর্ট দিতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে না পারা খুবই ভালো কথা। যত কম বুঝবে তত ভালো। কাগজ কলম আছে না? কাগজ কলম দাও, আমি পয়েন্টগুলো লিখে নিই। কী কী প্রশ্ন করব ঠিক করি। ফুলফুলি আনন্দিত গলায় বলল, আমার এখন রুটি বানাতে ইচ্ছে করছে না, আপনার প্রশ্নগুলো শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, প্রশ্নোত্তর পর্ব আগে শেষ হোক। ফুলফুলি এক কাগজ কলম এনে দিল। খাটের উপর বসল। আনন্দ ও উত্তেজনায় তার চোখ চকচক করছে। আমি বললাম, তোমার নাম কি? ফুলফুলিয়া কোনো নাম না, ভালো নাম বলো। আক্তারি জাহান। বয়স 21। উচ্চতা বলতে পারছি না, উচ্চতা কখনো মাপিনি। ওজন নিয়েছ? ওজন কত? ওজনও নেইনি। যাই হোক, অনুমান করে লিখে দিচ্ছি, উচ্চতা 5 ফুট 5, ওজন 50 কেজি। পড়াশোনায় ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। বর্তমানে কি করছো? আমাদের এখানে একটা ক্লিনিক আছে। ক্লিনিকে শমশের আলী বলে একজন ডাক্তার আছেন। আমি তার রোগীদের সিরিয়াল নিই। ক্লিনিকে আয়ার কাজ কখনো করেছো? জি করেছি, শুরুতে তাই করতাম। ডাক্তার চাচা যেখানে থেকে আমাকে নিয়ে রোগী দেখাশোনার দায়িত্ব নিলেন। কি খেতে পছন্দ? আলাদা করে আইটেম বলবে। মাছের মধ্যে কোন মাছ? ইলিশ মাছ। ভর্তার মধ্যে কোন ভর্তা? শুকনো মরিচের ভর্তা। পোলাও, ভাত, খিচুড়ি। এই তিনটির মধ্যে কোনটা পছন্দ? খিচুড়ি। শুকনো খিচুড়ি না টেলা টেলা খিচুড়ি? শুকনো। পছন্দের ফুল? জুঁই ফুল। একজনের খুব পছন্দের মানুষের নাম বলো। ফুলফুলিয়া হেসে বলল। আমি বললাম, হাসছো কেন? ফুলফুলিয়া বলল, হাসছি কারণ আমি যখনই আমার খুব পছন্দের মানুষের নাম বলবো আপনি বিশ্বাস করবেন না, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছেন আপনি, অথচ আপনার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে। তোমার খুব অপছন্দের একজন মানুষের নাম বলো। তোমার বাবা? আমার বাবা। জহির তোমার খুব পছন্দের তালিকায় নেই না? তিনি মোটামুটি পছন্দের একজনের বিয়ে করতে চাচ্ছ? ফুলফুলিয়া চমকে উঠে বলল, তাকে আমি কেন বিয়ে করব? বিয়ের কোনো কথা তার সঙ্গে তোমার হয়নি? না। জহির তো বিয়ে করার জন্য খুবই ভালো ছেলে। জহির যে কত ভালো ছেলে সেটি সার্টিফিকেট কিন্তু আমি তোমাকে দিতে পারি। সার্টিফিকেট দিতে হবে না, মানুষের চোখ দিকে তাকালেই বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। তাই নাকি? হ্যাঁ তাই। পুরুষ মানুষের পক্ষে হয়তো এটা বোঝা সম্ভব না, কিন্তু সব মেয়েরই এই ক্ষমতা আছে। জহি তো পরিকল্পনা করে রেখেছে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে। বিয়েতে আমি একজন সাক্ষী। তোমার তরফ থেকে যদি কোনো সাক্ষী না পাওয়া যায়, দ্বিতীয় সাক্ষীও আমি জোগাড় করব। কি সর্বনাশ! এসব আপনি কি কথা বলছেন? আমার তো বিয়ে হয়েছে। আমার স্বামী নাইক্ষত্র চরি পোস্ট পিপেসে পোস্টমাস্টার।
ওই এলাকায় পাহাড়ি বাঙালিদের ঝামেলা হচ্ছে, এই ভয়ে সে আমাকে নিতে চায় না। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী মানে কি? আমি বললাম, আমেরিকানরা কোনো ঘটনা যদি খুবই বিস্মিত হয় তাহলে বলে হলি কাউ। ওইটাই বাংলায় করে বললাম পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী তো আপনার আগে আমার বলা উচিত বলো। ফুলফুলিয়া খুব গম্ভীর গলায় বলল, পবিত্র গাভী বলে মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আমি বললাম, যাও রুটি বানিয়ে নিয়ে এসো, বেশি রাত করা যাবে না। মাজেদা খালা কেয়ারটেকারের অপেক্ষা করছে, তোমার উপর প্রতিবেদনটা হাতে হাতে নিয়ে যাব। মাজেদা খালাটা কে? মাজেদা খালা হচ্ছে তোমার হলেও হতে পারতো শাশুড়ি, খুব ইন্টারেস্টিং মহিলা। লোকজন গাছের উপর ভূত বসে থাকতে দেখে, উনি একমাত্র মহিলা যিনি তার শোবার ঘরে মশারির ভিতর ভূত বসে থাকতে দেখেন। বৃদ্ধ ভূত, মস্কিউট নেট অ্যান্ড দি সি। তার মতে ওল্ড ম্যান অ্যান্ড দ্য মস্কিউট নেট। আপনার কথা বুঝতে পারছি না। কথা বোঝার দরকার নেই, তুমি তোমার কাজ করো, আমি এখন এখানে বসে প্রতিবেদন লিখে ফেলি। দীর্ঘ প্রতিবেদন দরকার নেই, ঘটনা যা দাঁড়িয়েছে সংক্ষিপ্ত চিঠি দিয়েই কাজ সারা যায়। মাজেদা খালাকে সংক্ষেপে করেই আমি লিখলাম, মা খালা। অন্যরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল। চিঠি শুরুই হলো রহস্যময়। প্রিয় মা খালা, ফুলফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে। এই মুহূর্তে আমি ফুলফুলিয়ার বাবার শোবার ঘরে বসে আছি। ফুলফুলিয়া রুটি সেঁকতে গিয়েছে, চা রুটি খেয়ে চলে আসবো। ফুলফুলিয়া মেয়েটার বায়োডাটা আলাদা একটা কাগজে লিখে দিলাম। ওজন এবং উচ্চতা অনুমান লিখলাম, এই দুটি তথ্য কিছু ভুল থাকতে পারে। মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার একটা 100টি কারণ আছে, আমি শুধু একটা কারণ উল্লেখ করব। কারণটি হলো বারুদ ভেজা। মনে হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো না, আমি ব্যাখ্যা করে বলি। একবার যুদ্ধের সময় এক গোলন্দাজ সেনাপতির দায়িত্ব ছিল পাহাড়ের উপর অবস্থান নেওয়া। সেখান থেকে যখন সে দেখবে শত্রু আসছে তখনই সে গোলাবর্ষণ করবে। শত্রু এলো ঠিকই, কিন্তু গোলন্দাজ সেনাপতি গোলাবর্ষণ করলো না, তাকে কোর্ট মার্শাল করার জন্য নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো, গোলাবর্ষণ না করার পেছনে তোমার কি কোনো বক্তব্য আছে? সেনাপতি বলল, গোলাবর্ষণ না করার পেছনে আমার 102টি যুক্তি আছে। তার প্রথমটা হলো, আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব বারুদ গেছে ভিজে। বিচারপতি বললেন, বাকি 101টা যুক্তি বলতে হবে না, বারুদ ভেজা এই একটাই যথেষ্ট, যাও তুমি খালাস। ফুলফুলিয়ার ব্যাপারে বারুদ ভেজার অর্থ হলো মেয়েটি বিবাহিত, তার স্বামী নায়ক চরিতে আছে, পোস্টমাস্টার। পাহাড়ি বাঙালি সমস্যার কারণে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে পারছে না। ঠিকই, কিন্তু পোস্টমাস্টার হবার সুবাদে প্রতিদিনই একটা করে চিঠি লিখে পাঠাচ্ছে। আশা করি ফুলফুলিয়ার ব্যাপারে তোমার সমস্ত দুশ্চিন্তা অবসান হয়েছে। এখন বলো, তোমার ভূতের খবর কি? তাকে কি আবার দেখেছো? আগেরবার যে বিছানায় বসেছিল এখন কি বসা অবস্থায় পেয়েছো? বসতে পেলেই শুতে চাই, এই প্রবচন ভূতেদের বেলাতেও যদি খাটে তাহলে এর পরের বার শুয়ে থাকা অবস্থায় দেখার কথা। তুমি ভালো থেকো। ইতি হিমু। আমার সামনে জহির বসে আছে, তার গায়ে হালকা কমলা রঙের গেঞ্জি, কি সুন্দর তাকে মানিয়েছে। গেঞ্জির কমলা রঙের আভা তার গালে পড়ছে, খানিকটা পড়ছে তার চোখে। গাল এবং চোখ কমলা রং চকচক করছে। আমি বললাম, জহির তোকে সুন্দর লাগছে রে, প্যাকেজ নাটকের নায়কের মতো লাগছে। পার্কে গানের দৃশ্য শুটিং করার জন্য নায়ক প্রস্তুত, নায়িকাও এখন আসেনি, নায়িকার জন্য অপেক্ষা। জহির হাসলো, মিচকা ধরনের হাসি। আমি বললাম, তুই হাসছিস কেন? মিচকা টাইপ হাসি। জহির বলল, পরীক্ষা হলে যাবার কথা বলে এখানে চলে এসে এটা ভেবেই কেন জানি মজা লাগছে। পরীক্ষা দিচ্ছিস না? না, পরীক্ষা যে দিচ্ছিস না খালা খালু কি জানেন? এতক্ষণে সম্ভবত জেনে গেছেন। আমি এক ওষুধের দোকান থেকে টেলিফোন করে মাকে বলেছি। খালা কি বললেন? কিছু বললেন না। প্রথমে কো করে একটা শব্দ হলো, তারপর ধপার শব্দ শুনলাম। মনে হয় মা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা খুব সহজে অজ্ঞান হতে পারেন। একবার কি হয়েছে শোনো। খাটের উপর বাবার প্যান্টের কালো বেল পড়েছিল, মা সেই বেল দেখে সাপ সাপ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এবার অজ্ঞান হয়েছে তো পরীক্ষার হলে না যাওয়া মনে হয় হয়েছে। আমি ধপাসে শব্দ শুনলাম, আমি যতই হ্যালো হ্যালো করি ওপাশ থেকে কোনো শব্দ আসে না। তুই মনে হয় মজা পাচ্ছিস। পাচ্ছি। ভাইজান শোনো, তোমার কাছে আমি খুবই জরুরি একটা কাজে এসেছি। বল শুনি। একটু পরে বলি, প্রথম শোনো, ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্প। ফুলফুলিয়ার সঙ্গে পরিচয়ের গল্প করার কি কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। তবুও গল্পটা বলি, খুবই ইন্টারেস্টিং গল্প। আমি লেখক হলে একটা গল্প লিখে ফেলতাম। হয়েছে কি ভাইজান, জিগাতলা
স্টাফ কোয়ার্টারে আমরা এক বন্ধু থাকে। দুপুরবেলা ওর কাছে গিয়েছি একটা বই নিতে, ও বাসায় ছিল না। চৈত্র মাসে দুপুরে ঝাঁঝা রোদে রিক্সা পাচ্ছি না, রিক্সায় খুঁজকুচি হঠাৎ দেখে একটা মেয়ে দুহাতে দুটি আইসক্রিম নিয়ে আসছে। দামি কোনো আইসক্রিম না, সস্তার জিনিস, ললিপপ। এমন কোনো অদ্ভুত দৃশ্য না যে আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে, কিন্তু ওই দিন আমি হাঁ করে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, যে এগিয়ে আসছে, আমাকে ক্রস করে চলে গেল। তারপর আমি তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ দেখি মেয়েটা দাঁড়িয়ে গেছে, আমার দিকে ফিরে আসছে। সে এখন আমার সামনে থমকে দাঁড়িয়ে বলল, আইসক্রিম খাবেন? নিন আইসক্রিম খান। ভাইজান, আমি কোনো কথা না বলে আইসক্রিম নিলাম। পাথরের মূর্তির মতো আইসক্রিম হাতে দাঁড়িয়ে রইলাম। মেয়েটি বলল, খান আইসক্রিম খান। আমি সঙ্গে সঙ্গে আইসক্রিম কামড় দিলাম, যেন জীবনে এই প্রথম আইসক্রিম খাচ্ছি। ভাইজান, গল্পটা কেমন? ভালো। মেয়েটি দুটি আইসক্রিম নিয়ে যাচ্ছিল কেন? সে আর তার বাবার তাদের বাসার দিকে যাচ্ছিলেন। তার বাবা আইসক্রিম খেতে চাইলে বলেই দুটি আইসক্রিম কেনা হলো। তখন বাবা হঠাৎ কী কারণে মেয়ের উপর রেগে উল্টো দিকে চলে গেল। মেয়েটা দুটি আইসক্রিম নিয়ে বাসায় ফিরছে। মনে মনে ঠিক করেছে পথে টোকায় শ্রেণী কাউকে দেখলেই একটা আইসক্রিম দিয়ে দিবে। আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে আইসক্রিমটা আমাকে দিল। তুই কি করলি? আইসক্রিম খেতে খেতে ফুলফুলিয়ার বাসায় পর্যন্ত গেলি? হ্যাঁ ভাইজান, সে আমাকে যেতে বলেনি। হ্যামেলিনের বংশীবাদকের পেছন পেছন ছেলেপোলেরা যেভাবে গিয়েছে আমি ঠিকই সেভাবে গিয়েছি। একসময় মেয়েটা বলল, এ বাড়িতে আমরা থাকি, এখন আপনিই বাসায় যান। আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঘটনাটা কেমন ভাইজান? ইন্টারেস্টিং না? ভাইজান, আমি ঠিক করেছি এই ঘটনা নিয়ে একটা ছোট গল্প লিখব। গল্পের নাম সবুজ আইসক্রিম। আমি যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটার রং ছিল সবুজ। গল্পে ছেলেটার নাম থাকবে টগর, মেয়েটার নাম থাকবে বেলি, দুটি ফুলেরই নাম। গল্পের নামটা খারাপ না, তবে পাত্রপাত্রীর নাম ভালো হয়নি। গল্পের শেষটা ভেবে রেখেছিস? গল্পের শেষে টগর এবং বেলি কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। বিয়ের পরেই দুজন সবুজ আইসক্রিম খেতে খেতে রাস্তায় রাস্তায় হাঁটবে। মিলনাত্মক গল্প না লিখে বিয়োগান্ত লেখ, বাস্তবের সঙ্গে মিলবে। যেমন ধর, এক পর্যায়ে ছেলেটি জানতে পারল যে মেয়েটির বিয়ে হয়ে গেছে। সে খুব মনে কষ্ট পেল। একবার ভাবলো সারা জীবন বিয়ে করবে না, সারা জীবন একা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করলো। 3 বছরের মাথায় তাদের ফুটফুটে একটা মেয়ে হলো। বেলি বলল, ওগো, মেয়েটার সুন্দর একটা নাম রাখো তো, আনকমন নাম। টগর বলল, ওর নাম রাখলাম আইসক্রিম। জহির বলল, বিয়োগান্ত গল্পটা খারাপ না, দেখি দুইভাবেই লিখব। এখন তোমাকে জরুরি কাজের কথা বলে চলে যাব। যাবি কোথায়? এখন ঠিক করিনি কোথায় যাব। বাড়িতে তো যাওয়া যাবে না, কোনো এক বন্ধুর বাসায় উঠবে, তারপর ডিসিশন নেব। ফুলফুলিয়াকে একবার দেখে আসতে পারলে ভালো হতো। সেটা মনে হয় ঠিক হবে না। তুমি কি বলো, ঠিক হবে না? ওর ছবিগুলো তো ওকে ফেরত দেওয়া দরকার। ছোটবেলায় ছবি দিয়ে দুটি প্রিন্ট বের করেছি, একটা আইনস্টাইনের সঙ্গে আর একটা রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে তার ছবিটা ভালো হয়েছে। ছবি দেখে মনে হয় রবীন্দ্রনাথ তার নাতনির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। চা খাবি? না ভাইজান, চা খাবো না, এখন বিদায় হব। কিছুক্ষণ থাকলে বাবার হাতে ধরা পড়ে যাব। আমি মোটামুটি 90.5% নিশ্চিত যে বাবা খবর পেয়ে সরাসরি তোমার কাছেই চলে আসবে। আমারও তাই ধারণা। বাবার হাতের থেকে বাঁচতে হলে আমাদের দুজনকে পালিয়ে যেতে হবে। আমি কোথায় যাব এটা এই মুহূর্তে ঠিক করে ফেললাম। কোথায় যাবি? কোথাও যাব না, শুধু হাঁটবো। শুধুই হাঁটবি মানে? ভাইজান, তুমি ফরেস্ট গাম্প ছবিটা দেখেছো? না। ফরেস্ট গাম্প ছবিতে অভিনেতা টম হ্যাঙ্কস হাঁটা শুরু করে। দিনের পর দিন কোনো কারণ ছাড়াই হাঁটে। হাঁটতে হাঁটতে তার দাড়ি গোপ গজিয়ে যায়। আমি টম হ্যাঙ্কস এর মতোই হাঁটবো, তবে উদ্দেশ্যবিহীন হাঁটা না। আমি হাঁটতে হাঁটতে চিন্তা করব। কি চিন্তা করবি? পৃথিবীতে যে মানুষরা মতো ইন্টেলিজেন্ট প্রাণী এসেছে, এরা কেন এসেছে? কেন প্রকৃতির এমন বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করলো? প্রকৃতি মানুষের কাছে কি চাচ্ছে? হেঁটে হেঁটে এমন জটিল চিন্তা করব। ভাইজান, আমি হাঁটা শুরু করব তেঁতুলিয়া থেকে। হাঁটতে হাঁটতে বাংলাদেশের শেষ সীমানা টেকনাফে শাহপুরীতে যাব। সেখানে সমুদ্র নেমে গোসল করব। গোসল করে উঠে এসে দাড়ি গোপ কামাবো। আইডিয়াটা কেমন ভাইজান? আইডিয়া খারাপ না। এখন তোমাকে জরুরি কথা বলি। জরুরি কথা হচ্ছে, ফুলফুলিয়াকে তুমি ছবি দুটি দিয়ে আসবে। আমি যাব না, এখন আমার আর যেতে ইচ্ছে করছে না। খামে ভরে বাই পোস্ট পাঠিয়ে দিলেও তো হয়। না ভাইজান, তোমাকে যেতে হবে। আমি তো জানতাম না মেয়ে বিবাহিত। গতকাল রাতে মার কাছ থেকে জেনেছি, কিন্তু তার আগেই একটা ভুল করে ফেলেছি। পরশু দুপুরে ফুলফুলিয়াকে একটা চিঠি লিখে পোস্ট করেছি, 32 পৃষ্ঠা চিঠি। আমি চাই না এই চিঠিটা সে পড়ুক। 32 পৃষ্ঠা চিঠি লিখেছিস? কষ্ট করে আরও
পৃষ্ঠা লিখলেই তো উপন্যাস হয়ে যেত। আমি 50 পৃষ্ঠা লিখব ঠিক করেছিলাম। A4 সাইজের কাগজ শেষ হয়ে গেছে। আমি যে ধরনের চিঠি লিখেছি সে ধরনের চিঠি লিখতে কষ্ট হয় না, 2000 পৃষ্ঠাও লেখা যায়। একটা বাক্যই বারবার লিখি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি বিড়বিড় করে বললাম, পবিত্র গাবি। জহির বলল, চিঠি তোমাকে ফেরত নিয়ে আসতে হবে ভাইজান। আমাকে গিয়ে ফুলফুলিয়াকে বলতে হবে যে তোমার নামে আজ কালের ভিতরে একটা চিঠি আসবে, চিঠিটা তুমি না পড়েই নষ্ট করে ফেলবে। ঠিক ধরেছো ভাইজান, এ কাজটা তোমাকেই করতে হবে। কোনো মেয়ের পক্ষে চিঠি না পড়ে নষ্ট করে ফেলা তো অসম্ভব ব্যাপার। এর জন্যই তো তোমাকে যেতে বলেছি। তুমি বললে অসম্ভব সম্ভব হবে, এই ক্ষমতা তোমার কাছে। আচ্ছা দেখি না, তুমি আজই যাবে এবং চিঠিটা না পড়ার কথা এমনভাবে বলবে যেন চিঠি না পড়ে। একটা বিবাহিত মেয়ে যখন দেখবে কেউ তাকে 1,00,000 বার লিখেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তখন তার ঘেন্না লাগবে। ভাইজান, চিঠিটা ফেরত আনতে পারবে না, চেষ্টা করব। ভাইজান, উঠি, যা হাঁটা শুরু কর। খালি পায়ে না হেঁটে ভালো ক্যাটসের জুতো কিনে নে। আমি ঠিক করেছি খালি পায়ে হাঁটবো। সঙ্গে সঙ্গে টাকা পয়সা কাপড় চোপড় কিছু থাকবে না। খিদে লাগলে মানুষের বাড়ি গিয়ে খাওয়া চাইবো, খেতে দিলে খাবো, খেতে না দিলেই খালি পেটেই হাঁটবো। সন্ন্যাসীদের মতো জীবন। নাগা সন্ন্যাসীদের মতো পুরোপুরি নগ্ন হয়ে তুই যদি হাঁটতে পারিস তাহলে কিন্তু খাওয়ার অভাব হবে না। একজন নগ্ন মানুষ কোনো বাড়িতে খেতে চাইছে, আপদ বিদায় করার জন্য তারা তাড়াতাড়ি খাবার দেবে, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেবে। নগ্ন হয়ে হাঁটতে পারবো না ভাইজান, লজ্জা লাগবে। লজ্জা লাগলে তো কিছুই করার নেই। তোকে বুদ্ধি শিখিয়ে দিলাম, যদি দেখিস মহাবিপদে পড়ে গেছিস, খাওয়া জুটছে না, তখন নাগা জহির উঠে দাঁড়ালো। আমি বললাম, শুভদেশ হন্টন। বিকেলে 3টায় খালু সাহেব চলে এলেন। তার গম্ভীর মুখ, কপালে চামড়া কুঁচকে আছে, চোখ ছোট ছোট, সুপ্ত অগ্নিগিরি টাইপ ভাবভঙ্গি। বিস্ফোরণের আগে অগ্নিগিরি অতিরিক্ত শান্ত থাকে। খালু সাহেব অতিরিক্ত শান্ত। কেমন আছিস শিমু? জি ভালো। তোমাকে পাওয়া যাবে ভাবিনি। তুমি তো ঘরে বসে থাকার লোক না। শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? জি না, শরীর ভালো। অফিস থেকে বাসা যাবার পরে ভাবলাম তোমার সঙ্গে বসে 1 কাপ চা খেয়ে যাই। জহিরকে নিয়ে কিছু কথা বলা ছিল, কথাও বলি। আমি বিছানা থেকে নামতে নামতে বললাম, আমি চায়ের কথা বলে আসি। খালু সাহেব বললেন, চায়ের কথা বলতে হবে না, আমি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। অফিসে পিয়নের কাছে ফ্লাক্স কাপ আনতে ভুলে গেছি, ওকে 2টি মগ কিনতে পাঠিয়েছি। আমার কাছে কাপ ছিল। তোমারটা তোমার কাছেই থাকুক, মগ 2টি তোমাকে দিয়ে যাব। অফিসে ফেরত মাঝে মধ্যে যদি চা খেতে আসি, মগে করে চা খাওয়া যাবে। আপনি কি প্রায় আসবেন? খালু সাহেব আমার প্রশ্নের জবাব না দিয়ে চেয়ারে বসলেন। টেবিলে রাখা ফুলফুলিয়া ছবি 2টি নিয়ে তাকিয়ে রইলেন। কার ছবি? রবীন্দ্রনাথের এবং আইনস্টাইনের ছবি। সে তো বুঝতে পারছি। মেয়েটিকে? ওর নাম ফুলফুলিয়া। ফুলফুলিয়া নামটা পরিচিত লাগছে কেন? খালার কাছে তার নাম মনে হয় শুনেছেন। ও আচ্ছা, দ্যাট ফুলফুলিয়া। রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে তার ছবি কীভাবে এলো? ওটা ফটোগ্রাফি ট্রিক। ফটোশপ নামে একটা কম্পিউটার প্রোগ্রাম এই কাজটা সহজে করা যায়। জহির করেছে? জি। পড়াশোনা বাদ দিয়ে যে ট্রিক ফটোগ্রাফ করছে তুমি নিশ্চয় জানো। আজ সে পরীক্ষা দিতে যায়নি। জানি, আমার কাছে এসেছিল। তোমার কাছে যে আসবে এটা আমি ধরেই নিয়েছি। খালু সাহেব ছোট নিঃশ্বাস ফেলে সিগারেট ধরলেন। তার কপালে চামড়ার একটা ভাঁজ পড়ল, চোখ দুটো আরও ছোট হয়ে গেল। তৃপ্ত অগ্নিগিরি এখন গা ঝাড়া দিচ্ছে, যে কোনো সময় লাভা বের হতে শুরু করবে। খালু সাহেব পিয়ন 2টি মগ এবং ফ্লাক্স নিয়ে ঢুকছে। লোকটা অতি দ্রুত মগে চা ঢেলে দিল। সে চায়ের সঙ্গে কেক এনেছে, 1 বাক্স টিস্যু পেপার এনেছি। টিস্যু পেপার কেক রেখে অতি দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। মনে হয় তার উপর এরকম নির্দেশ ছিল। হিমু? জি। জহিরের পরিকল্পনা কী তা তুমি জানো? জানি, আমাকে বলে গেছে। আপাতত সে হাঁটবে মানে প্রথমে যাবে তেঁতুলিয়া, সেখান থেকে হাঁটা শুরু করবে। হাঁটা বন্ধ হবে শাহপুরী দ্বীপে। শাহপুরী দ্বীপ হলো বাংলাদেশের সীমানা। শাহপুরী দ্বীপে পৌঁছাবার পর সমুদ্রে স্নান করবে, দাড়ি কামাবে মানে এই কয়দিন সে গোপ কামাবে না। 6 মাসের দাড়ি গোপ অনেক বড় হয়ে যাবে। কামানো ছাড়া গতি কি? সে 6 মাস ধরে হাঁটবে, এটা তার পরিকল্পনা। জি। সে যে বর্তমানে মানসিক রোগী এটা কি জানে? জি না, জানে না। মানসিক রোগী কখনো বুঝতে পারে না সে যে মানসিক রোগী। তোমাকে যে তার পরিকল্পনার কথা বললো তখন তুমি তাকে কি বললে? আমি তাকে বললাম ক্যাটস জুতা কিনতে বললাম। খাওয়া দাওয়ার সমস্যা যদি হয় তখন একটা বুদ্ধি বলে দিয়েছি। এই বুদ্ধিমতো কাজ করলে খাওয়া দাওয়ার সমস্যা হবে না। যে কোনো বাড়িতেই খাবার চাইলেই খাবার দেবে। কি বুদ্ধি? খালু সাহেব, যেটা আপনাকে বলবো না, বললে আপনি রাগ করতে পারেন। রাগ করবো না বল, আমি হতভম্ব অবস্থায় আছি। হতভম্ব মানুষ রাগ করতে পারে না। আমি জহিরকে বলেছি যদি সে দেখে কেউ তাকে খেতে দিচ্ছে না তাহলে সে যেন নাগান্যাং সন্ন্যাসী টাইপ হয়ে যায়, কাপড় চোপড় সব খুলে ফেলে, পুরোপুরি নগ্ন হয়ে যাওয়া।
শুধু পায়ে থাকবে ক্যাটস জুতা। এই অবস্থাতে কোনো বাড়ির খাবার চাইলেই অবশ্যই খাবার দেবে। খালু সাহেব আমাকে দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না। হাত বাড়িয়ে চায়ের মগ দিয়ে মগে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। আমি নিজেই মগে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস ফেলে বললাম, চাটা খুব ভালো হয়েছে। খালু সাহেব ঠোঁটের কোণায় রহস্যময় হাসি দেখা গেল। হিমু, জি, তুমি তাকে ন্যাংটো হয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার ভিক্ষা করতে বলেছ। তেমন ইমার্জেন্সি যদি হয় তাহলে এই পথে যেতে বলেছি। তবে যে যাবে না সে বলে তার লজ্জা করে। তুমি একটা কথা বলবে আর সে করবে না, এটা কখনো হবে না। ঠিকই সে ন্যাংটো হয়ে পথে পথে হাঁটবে। হিমু শোনো, আমার ধারণা না, আমার দৃঢ় বিশ্বাস পুরো ব্যাপারটা আর্কিটেক্ট হচ্ছে তুমি। কফি দোকান, ফুলফুলিয়া, পরীক্ষা না দেয়া, ন্যাংটো হয়ে হাঁটাহাঁটি, সব কিছুর মূলে আছো তুমি। আমার ছেলে গোল্লাই গেছে যাক, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার হিমুগিরি বের করে দেব। তোমার খালা তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার ভেতরে তুমি আমার ছেলেকে আমার সামনে হাজির করবে। যদি করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করবো, আর নয়তো না। খালু সাহেব, আমার সময় আর একটু বাড়ানো যাবে না? 72 ঘন্টা করা যায় না? 24 ঘন্টার মানে 24 ঘন্টা। এখন বাজে 2টা 21। আমি আগামীকাল 2টা 21-এ তোমার এখানে আসবো, তখন যেন জহিকে দেখতে পাই। খালু সাহেব উঠে দাঁড়ালেন। আমি বললাম, জহির কোথায় আছে আমি জানি না। আমাকে চেষ্টা করতে হবে টেলিপ্যাথিক পদ্ধতিতে। একটু সময় তো লাগবে। খালু সাহেব আগুন করা দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখন ঠোঁট কামড়ে ধরেছেন, রাগ সামলাবার চেষ্টা। বড় বড় নিঃশ্বাস ফেলে শব্দ পাওয়া যাচ্ছে, স্ট্রোক না হয়ে যায়। আমি বললাম, চলুন আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। ধন্যবাদ, তোমাকে পৌঁছে দিতে হবে না। আই নাও দ্য ওয়ে। খালু সাহেবের রাগ এখন চূড়ান্ত পর্যায়ে। রাগ এবং টেনশনের সময় তিনি বাংলা ভুলে যান। তাকে আর ঘাটানো ঠিক হবে না। আমি খালু সাহেবের সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিলাম। এখন বসে পড়লাম। আমার হাতে 24 ঘন্টার সময়। এই 24 ঘন্টায় কিছু করা যাবে না। ফুলফুলিয়ার কাছ থেকে অবশ্য টেলিপ্যাথিক পদ্ধতি মানুষকে ডাকার কৌশল শিখে আসা যায়। খালার সঙ্গে কথা বলা দরকার। খালার বাসায় যাবার প্রশ্ন ওঠে না। কথা বলার কাজটা সারতে হবে টেলিফোনে। কোনটা আগে করব বুঝতে পারছি না। খালার সঙ্গে কথা বলবো না ফুলফুলিয়ার সঙ্গে দেখা করবো? আশ্চর্য ব্যাপার, খালু সাহেব এখনও দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে বিশেষ কোনো কথা বলতে চান। কথা বলাটা ঠিক হবে কিনা এই সিদ্ধান্ত নিতে পারছেন। আমি বললাম, খালু সাহেব কিছু বলবেন? 24 ঘন্টা যাক, তারপর যা বলবো বলবো। খালু সাহেব দরজার দিকে রওনা হলেন। ফ্লাক্সটা ফেলে যাচ্ছেন, নিতে যেতে হবে বলবো কিনা বুঝতে পারছি না। বলল, হয়তো আরও রেগে যেতে পারে। থাকুক, ফ্লাক্স দেখেই বোঝা যাচ্ছে দামি জিনিস। বরং এক কাজ করা যেতে পারে, ফ্লাক্স ভর্তি চা নিয়ে ফুলফুলিয়ার সঙ্গে দেখা করা যেতে পারে। ওই দিন তার গরম রুটিগুলো ভালো ছিল, চা ভালো ছিল না। কলিং বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল এবং দরজা পুরোপুরি খোলার আগেই ফুলফুলিয়া বলল, ভাইজান আসুন, চমৎকৃত থেকে দেখবো আমি এসেছি। চমৎকৃত হবার মতো ঘটনা। দরজায় কোনো পিপ হোল নেই যে ফুলফুলিয়া আগে থেকে দেখবে আমি এসেছি। যেহেতু চমৎকৃত হবার ব্যাপারটা আমার মধ্যে নেই, আমি চমৎকৃত হলাম না। খুবই স্বাভাবিকভাবে বললাম, কেমন আছো? ফুলফুলিয়া বলল, ভালো। তোমার 2টি ছবি আছে আমার কাছে, ছবি 2টি দিতে এসেছি। ফুলফুলিয়া বলল, রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের সঙ্গে ছবি। তুমি এই ব্যাপারটা জানো না কি? উনি বলেছেন, উনি আসলে হঠাৎ করে ছবি দেখিয়ে আমাকে বিস্মিত করতে চেয়েছিলেন। পেটে কথা রাখতে পারেননি, আগেই বলে দিয়েছেন। ভাইজান শুনুন, আমার বাবা বাসায় আছেন, ওনার শরীর সামান্য খারাপ। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে কিছু মনে করবেন না। উনি কি সবসময় খারাপ ব্যবহার করেন? জি। কি করলে উনি খুশি হন? কোনো কিছুই না, খুশি হন না। তবে তার ব্যান্স বাজনার প্রশংসা করলে তিনি মনে মনে খুশি হন। কি বাজনা বললে? ব্যান্স। জি, চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। ওনার নাম কি? জমসের উদ্দিন। খাটের উপর এই গরমের ভেতরে কাঁথা গায়ে দিয়ে জুবুথুবু হয়ে এক বৃদ্ধ বসে আছে। নেশাগ্রস্ত মানুষের লাল চোখ, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। কিছু মানুষের আছে সপ্তাহে একদিন শেভ করেন, উনি মনে হয় সেই দলের। ভদ্রলোকের মুখ ভর্তি দাড়ি, গোপের জঙ্গল থাকলেও মাথা চুল শূন্য। টাক মাথা মানুষের কিছু চুল থাকে, ওনারও তাও নেই। তবে টাকে বিশেষত্ব আছে, টাক চকচক করছে না, ম্যাট ফিনিশিং। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে খ্যাপ খ্যাপ করে উঠলেন। আপনি কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, আমার নাম হিমু। চান কি? বসে তারপর বলি। বসতে পারি? শমশের উদ্দিন লাল চোখ কটমট করে তাকিয়ে রইলেন আমার দিকে না, তার মেয়ের দিকে। আমি ফুলফুলিয়াকে বললাম, এই মেয়ে, তুমি আমরা দুজনকে চা দাও, আমি ফ্লাক্সে চা নিয়ে এসেছি। চা খেতে খেতে আমি তোমার বাবার সঙ্গে জরুরি কিছু কথা বলি। জরুরি কথা বলার সময় তোমাকে না থাকাই ভালো। শমশের উদ্দিন আমার দিকে ফিরলেন, আগের মতোই খ্যাক খ্যাক করে বললেন, মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন? এক যন্ত্রণায় পড়েছি। 2 দিন পরে যন্ত্রণা। বাংলাদেশের মনে হয় বিবাহযোগ্য মেয়ে এই একটাই। প্রস্তাব দেওয়ার আগেই শুনে রাখেন, আমার মেয়ে 2 বছর আগে বিবাহ হয়েছে, জামাই পোস্টমাস্টার। এটা কোনো ব্যাপার না। কি বললেন? এটা কোনো ব্যাপার না? জি না। মুঘল ইতিহাস পড়লে দেখবেন মুঘল সম্রাটদের কোনো একটা মেয়েকে পছন্দ হলো, দেখা গেল সে মেয়ে বিবাহিত, কোনো অসুবিধা নেই।
হাজবেন্ড মেরে ফেলে, নতুন করে বিয়ের ব্যবস্থা করে। চুপ, আমাকে চুপ করতে বলছেন? হ্যাঁ চুপ, আর কোনো কথা না, এখন গেট আউট, এই মুহূর্তে গেট আউট। আসল কথা তো এখনও বলতে পারিনি, আসল কথা নকল কথা কোনো কথা না। তুমি ভদ্রলোকের ছেলে, মারধর করবো না, মানে বের হয়ে যাও। আপনার ব্যান্সো বাজনার বিষয়ের কথা বলতে এসেছিলাম, আপনার মেয়ের বিবাহর বিষয় না। মোগল সাম্রাজ্য তো এখন নাই যে স্বামী খুন করে আবার বিয়ের ব্যবস্থা করা যাবে। বান্সের বিষয়ে তোমার কি কথা? একটা সিডি কোম্পানি আপনার ব্যান্স নিয়ে সিডি বের করতে চায়, আমি তাদের এজেন্ট, এ বিষয়ে কথা বলতে এসেছি। আমার ব্যান্স বাজানোর সিডি বের করতে চাই? জি। তুমি আমার নাম জানো? নাম কেন জানবো না, আপনি হলেন ওস্তাদ শমশের উদ্দিন খা। খা পেলে কোথায়? নামের শেষে খা নেই। খা নেই, এখন লাগিয়ে দেব। ওস্তাদের নামের শেষ খা না থাকলে মানায় না। আপনি আগ্রহী হলে বলবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করি। আমার ব্যান্স বাজনা তুমি শুনেছ? আমি শুনিনি, শোনার ইচ্ছেও নেই। গান বাজনা আমার পছন্দের জিনিস না। আমি এজেন্ট, আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে করলাম, বাকি আপনার ইচ্ছে। শুনেছি ব্যান্স যন্ত্রটি আজকাল বাজানো হয় না, লোকজন এই যন্ত্রটার কথা ভুলেই গেছে। আর আপনি নাকি মোটামুটি বাজাতে পারেন। মোটামুটি বাজাই? আমি মোটামুটি বাজাই। আমি মোটামুটি বাজলে সিডি কোম্পানি তোমাকে আমার কাছে পাঠাতো সিডি বের করার জন্য। ওরা যে তোমার মতো ঘাস খায় না, তাও ঠিক। আপনি কি রাজি? ফট করে রাজি আরজি কি? জিনিসটা ভালো মতো বুঝে নে। চা খাও। কী ধরনের বাজনা এরা চায়? রাগ প্রধান? সেটা আপনার ইচ্ছা। রাগ প্রধান বাজাতে চাইলে রাগ প্রধান বাজাবেন, ভালোবাসা প্রধান বাজাতে চাইলে ভালোবাসা বাজাবেন। ভালোবাসা প্রধান কি? আপনার সঙ্গীতের লোক, আপনারা জানাবেন ভালোবাসা প্রধান কি। তুমি তো দেখি গান বাজনা লাইনে কিছুই জানো না। আগে তো বলেছি কিছুই জানি না। আপনি কি বাজাবেন? আপনি ঠিক করুন। আপনার সঙ্গে কি তবলা ফবলা লাগবে? ফবলা কি? এভাবে আমার সঙ্গে কথা বলবে না। জি আচ্ছা, বলবো না। শমশের উদ্দিন সাহেবের চোখ মুখে কোমল হয়ে গেল। তিনি এই প্রথম স্নেহ নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? হিমু। ভালো নাম কি? ভালো নাম খারাপ নাম একটাই, হিমু। সত্যি সত্যি বান্সের সিডি বের করবে? অবশ্যই। এই উপমহাদেশে আমার চেয়ে ভালো ব্যাঞ্চ কেউ বাজায় না, এটা জানো? জি না। তোমাকে তুমি তুমি করে বলছি, মনে কিছু নিও না। আপনি ওস্তাদ মানুষ, আপনি তো তুমি তুমি করেই বলবেন। তাহলে কথাবার্তা ফাইনাল। শমশের উদ্দিন নিজের মনে বিড়বিড় করে বললেন, 32 মাত্রা, সঙ্গে তেহাই। রাগ কপি যখন ধরবো ঝড় তুলে দেব। বাঞ্ছের উপর দিয়ে যখন আগুন চলবে আঙ্গুল দেখা যাবে না। যদি আঙ্গুল দেখা যায়, আল্লাহর কিরা, আল্লাহ কেটে তোমাকে দিয়ে দেব। আঙ্গুল কেটে তোমাকে দিয়ে দেব? কাটা আঙ্গুল দিয়ে আমি কি করব? তুমি আঙ্গুল কেটে কি করবে সেটা তোমার বিবেচনা। আমার আঙ্গুল কেটে দেওয়ার কথা আমি দিলাম। ধন্যবাদ। তোমার নামটা যেন কি আরেকবার বলো তো? হিমু। মিহি? আজকাল মানুষের নাম মনে থাকে না। আমার নাম হিমু। তবে আপনার যদি মিহি ডাকতে ইচ্ছে হয় ডাকবেন। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করো। আজ বাসায় মাংস রান্না হবে, ঝোল দিয়ে গো মাংস, সঙ্গে চালের আটার রুটি। রুটি ছিঁড়ে ছিঁড়ে মাংসের ঝোলের মধ্যে ফেলবে। রুটি নরম হবে, মুখের মধ্যে ফেলবে আর গিলে ফেলবে। কবুল। কবুল মানে কি? কবুল মানে আমি রাজি। খাওয়া দাওয়ার পরে কাফির একটা বন্দিশ শোনাবো। তিনি তাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে। মাথা তো আমার এমনিতেই খারাপ হয়ে গেছে, দিনে আরও খারাপ করে। ঠিক করে বলো তো, চালের আটায় রুটি করব না পোলাও রাঁধবে? অনেকদিন পোলাও খাই না, দরিদ্র মানুষ, ইচ্ছে করলে সম্ভব হয় না। অনেকদিন পর পোলাও খাই না, দরিদ্র মানুষ, ইচ্ছে করলেও সম্ভব হয় না। আপনাকে কি পোলাও খেতে ইচ্ছে করছে? তুমি মেহমান মানুষ, এজন্যই বলছি। আর ফুলফুলিয়ে যেরকম ভালো রাঁধতে পারে না, আমার স্ত্রী পারতেন। আফসোস তার হাতের পোলাও তোমাকে খাওয়াতে পারলাম না। উনি কোরমা কেমন রাঁধতেন? কোরমার কথা বলে দিলে তোর মন খারাপ করে। শহরের লোকজন তো কোরমা রাঁধতেই পারে না। মুরগির রোস্ট, দোপেঁয়াজু ঝাল প্রায়। বাঙালি কোরমার কাছে কিছুই লাগে না। তোমার কি কোরমা খেতে ইচ্ছে করছে? জি। আপনার কি করছে? আমার তো মুখে পানি চলে আসছে। বয়স হয়েছে তো, সুখাদ্যর কথা মনে হলেই মুখে পানি চলে আসে, সামলাতে পারি না। দেখি ব্যবস্থা করা যায় কিনা। ফুলফুলি এতক্ষণ পরে চা নিয়ে ঢুকেছে। তার দেরির কারণ বোঝা যাচ্ছে। সিঙ্গারা ভেজে এনেছে। শমশের উদ্দিন মেয়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, পোলাও রাঁধার ব্যবস্থা করো। পোলাও, মুরগির কোরমা, গরুর ঝাল, মাংস। মিহি রাতে খাবে। ফুলফুলে বিস্মিত হয়ে আমার দিকে তাকাচ্ছে। শমশের উদ্দিনের বিরক্ত গলায় মেয়েকে বলল, হা করে তাকিয়ে থাকিস না তো, রান্নাবান্না জোগাড় কর। টক দইয়ের ব্যবস্থা রাখিস। গুরু ভোজনের পরে টক দই হজমের সহায়ক। ফুলফুলিয়ে ঘর থেকে বের হতেই শমশের উদ্দিন আমার দিকে ঝুঁকে এসে গলা নামিয়ে বললেন, মিহি, এ যে আমার বাঞ্ছ চিঠি বের হচ্ছে, কেন বের হচ্ছে জানো? আমি বললাম,
না। শমসের উদ্দিন বললেন, গত মাসে সিলেটে গিয়েছিলাম। শাহজালাল সাহেবের দরগায় গিয়ে কান্নাকাটি করেছি। বলেছি আমার বড় শখ আমার বাজনা দেশের মানুষকে শোনায়। আল্লাহ পাক শাহজালাল সাহেবের উসুলাই তুমি বারান্দার মনের বাসনায় পূর্ণ করো। আল্লাহ পাক যে তখন মঞ্জুর করে দিয়েছেন বুঝতে পারি না, এখন বুঝলাম। ঠিক করেছি গোসল করে পাক পবিত্র হয়ে 2 রাকাত শুকরান নামাজ পড়ো। মিহি, তুমি ফুলফুলিয়াকে বলে গোসলের জন্য গরম পানি করতে যাও, রান্নাঘরে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমার এই বাড়ি এখন থেকে তুমি নিজের বাড়ি মনে করবে। আমি রান্নাঘরে চলে এলাম। ফুলফুলিয়া কুলায় চাল বাসছিল। আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে মোটেও অবাক হলো না, শুধু বলল সব মানুষকে কি আপনি মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় নিতে পারেন? আমাকে পারবেন? আমি তার প্রশ্নের জবাব না দিয়ে বললাম, গরম পানি করো তো, খাঁ সাহেব গোসল করবেন। ফুলফুলিয়া বললেন, খাঁ সাহেবকে? তোমার বাবা? ও আচ্ছা। আমি হাসি মুখে বললাম, আরেকটা জরুরি কথা, জহির তোমাকে একটা চিঠি লিখেছে, পোস্ট করেছে। 1-2 দিনের মধ্যেই চিঠিটা তোমার হাতে চলে আসবে। চিঠি তুলে রাখবে, এখন পড়বে না। যখন আমি তোমাকে পড়তে বলবো তখন পড়বে, ঠিক আছে? ফুলফুলিয়া বেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর চোখ নামিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে। বানসর আসর বসলো রাত 12টায়। বাড়িওয়ালা না ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হলো। দরজা জানালা বন্ধ করতে হলো যেন শব্দ বাইরে না আসে যায়। বাজনা শুরু হলো। আমি চমকে উঠলাম। কি মনে হচ্ছে বাজনার তালে তালে বাতাস কাঁপতে শুরু করছে। শুধু বাতাস না, এখন মনে হচ্ছে ঘর ভারী দুলছে, বুকের ভেতরে হৃৎপিণ্ড দুলছে। এ যেন আলোকিত অপার্থিব সংগৃহীত ঝড়। আমি ভদ্রলোকের আঙ্গুলের দিকে তাকালাম। আঙ্গুল সত্যি সত্যি দেখা যাচ্ছে না। যে কোনো মুহূর্তে সঙ্গীত বুকের ভিতরে তীব্র বেদনা তৈরি করে। আমার সেরকম হচ্ছে, বুক টনটন করছে। তীব্র বেদনা তৈরি করে। আমার সেরকম হচ্ছে, বুক টনটন করছে। একসময় বাজনা থামলো। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, দেখে আপনার পাটা একটু এগিয়ে দিন তো, আপনার পায়ে ধুলো কপালে মাখব। আমি হাত বাড়িয়ে দিতেই ভদ্রলোক 2 হাতে আমার হাতে জাপটে ধরে তার বুকে লাগালেন এবং ব্যাকুল হয়ে শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। ওপাশ থেকে যে টেলিফোন ধরেছে তার গলা আমি চিনতে পারছি না। প্রচুর চিৎকার চেঁচামেচির পর গলা ভেঙে গেল। সে আওয়াজ বের হয় সেরকম। আওয়াজ হচ্ছে, গলাটা পুরুষের না মহিলা তা বুঝতে পারছি না। আন্দাজের উপর বললাম, মাজাদা খালা। তোমার গলা ভেঙে তো টুকরা টুকরা হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। ফাজলামি করবে না তো? ঘটনা কি? জানি না ঘটনা কি। তুই কোথায়? এই মুহূর্তে আমি একটা টেলিফোনের দোকানে। ম্যাচ ছেড়ে দিয়েছিস? খালু সাহেব জহিরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার জন্য 24 ঘন্টা সময় দিয়েছিলেন। 24 ঘন্টার কিছু করতে পারিনি কাজে। ভাবলাম পালিয়ে যাওয়াই ভালো। যা পালিয়েছিস জীবিতি। আমার সংস্কৃতির কপচাবি না। তোর নামে পুলিশে ওয়ারেন্ট বের হয়েছে। বলো কি? তোর খালু খুবই রেগেছে। তার বন্ধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সে তাকে বলে এই কাজটা করিয়েছে। চার্জ কি? আমি অপরাধটা কি করেছি জানি না। চার্জ কি? তুই পালিয়ে থাক, যেটাই ভালো। এদিকে তোর খালুকে ঠান্ডা করার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আমাকে জেলে না ঢুকানো পর্যন্ত খালু সাহেব হবেন বলে মনে হচ্ছে না। আমাকে জেলে না ঢুকানো পর্যন্ত খালু সাহেব ঠান্ডা হবে না বলে মনে হচ্ছে না। আমার উপর তার অনেক দিনের রাগ। প্রাচীনকালে হলে দ্বন্দ্বে যুদ্ধে আহ্বান করতেন। একালে তো আর এটা সম্ভব না। এখন আসল কথা বলো, জহিরের সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে? তেঁতুলিয়া রওনা হবার আগে টেলিফোন করেছিল। টেলিফোন রওনা হয়ে গেল। তেঁতুলিয়া রওনা হবার আগে টেলিফোন করেছিল। তেঁতুলিয়া রওনা হয়ে গেছে। তেঁতুলিয়া থানার ওসি সাহেবের কাছে জহিরের ছবি দিয়ে লোক পাঠানো হয়েছে। জহিরকে দেখলেই সে অ্যারেস্ট করবে। আচ্ছা হিমু, শুন, তোর খালু সাহেব বলেছিল তুই নাকি জহিরকে বুদ্ধি দিয়েছিস তেঁতুলিয়া থেকে সে যেন ন্যাংটো হয়ে হাঁটা ধরে। এমন ভয়ঙ্কর পরামর্শ তুই কিভাবে দিলি? তোর খালু যে তোকে জেলে ঢুকাতে চায়, শুধু শুধু তোটা ঢুকাতে চায় না। আমার নিজেরও ধারণা তোকে অন্তত কিছুদিনের জন্য হলেও সোসাইটি থেকে দূরে রাখা উচিত। তুই উপদ্রবের মতো। খালা, তোমার ভাঙা গলা ঠিক হয়ে যাচ্ছে, এখন পরিষ্কার আওয়াজ আসছে। হিমু, তুই কথা ঘুরাবার চেষ্টা করছিস। আমার গলা আগে যেমন ছিল এখন সেরকমই আছে। তাহলে মনে হয় ফ্যাস ফ্যাস গলা শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, আগের কাজের কথা সেরে নেই। তোর আবার কাজের কথাই কি? কাজের কথা তো বেকারদেরই জিনিস। যার বেকার না তাদের জন্য কাজের কথা বলে তাদের আলাদা কিছু নেই। কথা পেঁচাবি না, আমার খুবই বিরক্ত লাগে। কি বলতে চাচ্ছিস বল? ওস্তাদ শমসের উদ্দিন খাঁ সাহেব তোমাকে সালাম জানিয়েছেন। কে ওস্তাদ শমসের উদ্দিন খাঁ? উপমহাদেশের
বিখ্যাত ব্যঞ্জবাদক, ব্যঞ্জ জগতের রাজা, তাকে আমরা আদরে ব্যঞ্জরাজ বলতে পারি। কি বলছিস তুই আবল তাবল? ব্যঞ্জরাজ ওস্তাদ শমসের উদ্দিন খাঁ সাহেবকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি করেছি। তিনি অটোগ্রাফ দেবেন এবং ছবি তুলতে দেবেন, তবে জাস্ট একবার। তুমি পুরো এক রোল ছবি তাকে নিয়ে তুলবে তা হবে না, ওনার এত ধৈর্য নেই, খুব খিটখিট স্বভাবের মানুষ। খালা, আমি তোমার ভাগ্য দেখে রীতিমতো ঈর্ষান্বিত। ভেজন ভেজন না করে আসল ঘটনা বল, খুবই বিরক্ত লাগছে। ওস্তাদ শমসের উদ্দিন খাঁকে একটু আগে না বললাম এই উপমহাদেশের জীবন্ত ব্যঞ্জ কিংবদন্তি, আমার সঙ্গে তার কি? তার নাম কোনোদিন শুনিনি, চোখেও দেখিনি। তার নাম না শুনলে অবশ্য তাকে দেখেছো, তার সঙ্গে তোমার দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? ভূমিকম্পের রাতে উনি তোমার মশারি ভিতরে ঘাপটি মেরে বসেছিলেন, মনে করে দেখো। টাক মাথা বুড়ো, হিজ মাস্টার্স বয়সের কুকুরের মতো বসন্তী মানে বসা। কি বলছিস হাবিজাবি? তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি ভুলে গেছো ভূমিকম্প রাতে তোমার খাটের উপর মশারি ফেলে ঘাপটি মরে এক বুড়ো বসেছিল? উনি ওস্তাদ শমসের উদ্দিন খাঁ সাহেব। ব্যঞ্জ জগতে অপবিত্র অবস্থায় তার নাম নেওয়া পর্যন্ত নিষেধ। হিমু শোন, ওই রাতে ভয়ে ভয়ে আর টেনশনে মাথা ছিল এলোমেলো, চোখ ধান্দার মতো লেগেছে। ধান্দা ফান্দা কিছু না, যা দেখেছো ঠিকই দেখেছো। বুড়োর মাথায় কোনো চুল ছিল না, মাথা ভর্তি টাক, ঠিক না? তা ঠিক, গায়ের রং দুধে আলতায়। মনে পড়ছে না? মনে করে দেখ। হ্যাঁ, ফর্সা পায়ের পাতায় দেখা যাচ্ছে ফর্সা পা, লম্বা বাঁশপাতার মতো লম্বা, পয়েন্ট পয়েন্ট মিলে যাচ্ছে। তুমি মহাভাগ্যবতী। খায় সাহেবকে দেখেছো? ওনাকে কেন দেখবো তা বলতে পারছি না। কোনো একটা খেলা হচ্ছে, তুমি এবং খাঁ সাহেব, তোমরা দুজনেই খেলার পুতুল। হিমু, তোর কথাবার্তা শুনে কেমন জানি লাগছে। ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাও? কি জিজ্ঞেস করবো? কঠিন গলায় জিজ্ঞেস করতে পারো ভূমিকম্প রাতে আপনি কি মনে করে আমার শোবার ঘরের খাটে বসেছিলেন? দেখি বেটা কি বলে। ওস্তাদ হোক আর যাই হোক, এত সহজ তো আমরা তাকে ছাড়বো না। তুই এমনভাবে বলছিস যেন ঘটনাটা সত্যিই ঘটেছে। অবশ্যই ঘটেছে, আর না ঘটলে সুস্থ তদন্ত হওয়া দরকার না। আসামি যখন হাতের কাছে আসছে, আসামি বলছিল কেন? উনি নিশ্চয় জানেন না যে উনি আমার খাটে বসেছিলেন। তদন্ত কমিশনে এসব প্রশ্ন জিজ্ঞেস করা হবে। নিতান্ত অপরিচিত একজন মানুষকে এ ধরনের প্রশ্ন করবি কিভাবে? অপরিচিত মানুষকে আগে পরিচিত করে নেব, বাসায় ডেকে একদিন চা খাওয়াবো। বাসায় ডাকাতে উপলক্ষ লাগবে না। বাসায় ডাকতে উপলক্ষ লাগবে না, উপলক্ষ একটা কিছু তৈরি করবা। ওনাকে বলবো মাজেদার সঙ্গীত বিতানের ডিরেক্টর মিসেস মাজেদা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। উনি খুব খুশি হবেন যদি আপনি তার সঙ্গে এক কাপ চা খান। মাজেদার সঙ্গীত বিতানটি কি? এটা একটা সিডি কোম্পানি। এরা প্রতি ভাদর সঙ্গীত শিল্পীদের সঙ্গীত সংগ্রহ করে দেশ বিদেশি প্রচার করে। এই একাডেমি শুধু সঙ্গীতের প্রসার চায়। একটা লোককে মিথ্যা কথা বলে নিয়ে আসবি? সত্য ঘটনার জন্য আমাদের মিথ্যার ভিতর দিয়ে যেতে হবে। উপায় কি? ওনাকে বলবো মাজেদার সঙ্গীত একাডেমি আপনার একটা সিডি প্রকাশ করতে চায়। চা খেতে খেতে টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে একাডেমি ডিরেক্টর মিসেস মাজেদা কথা বলবেন। তারপর উনি যখন দেখবেন সবই ভুয়া, তখন কি হবে? সবই ভুয়া হবে কেন? প্রয়োজনে আমরা ওনার একটা সিডি বের করে, কত টাকা আর লাগবে? খালু সাহেব তো বিপদে প্রচুর টাকা কামাচ্ছে, সে টাকা যত নষ্ট করা যায় ততই ভালো। খালা কি বলো? ভদ্রলোক বলবো চা খেতে। সিডি বের করতে কত টাকা লাগে? আমি কিছুই জানি না, খোঁজ নেব। তার আগে আমরা মাজেদার সঙ্গীত একাডেমি গঠন করে ফেলি, ট্রেড লাইসেন্স বের করি। সিডি যদি ভালো চলে, ঘরে বসে ব্যবসা। আমি দোকানে সিডি দিয়ে আসবো, মাসের শেষে টাকা নিয়ে আসবো। গল্পর বাকি অংশ শুনতে চাইলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।